আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছি সবাই? আমরা আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে আজকে 22তম ক্লাস নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই যুক্ত হয়ে যাচ্ছেন। আচ্ছা, একটু দেখি কারা কারা যুক্ত হয়েছেন, একটু আপনারা আহ, জানাতে পারেন। আচ্ছা, আমরাও তো তখন একটু রেডি টেডি হয়ে যাই, সবাই আসতে থাকুক। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মিম, টপি আক্তার, এই যে টপি আক্তারের কমেন্ট আজকে প্রথমেই পড়ছি। আশা করি আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, আহ, ঠিক আছে। অনেকেই সালাম দিচ্ছেন। আমাকে একটু জানান যে আসলে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা পরিষ্কার, এটা একটু জানান। ঠিক আছে। আর আম, আমরা হচ্ছে যে ক্লাসগুলা আমাদের যে মোত্তাসিম পাহলভী স্যারের যে পেজ আছে, অর্থাৎ যে পেজ থেকে আপনারা দেখছেন, একই সাথে হচ্ছে জিকের যে আমরা স্পেশাল একটা পেজ খুলেছি, যেটা আমার নামে আছে, যে ফাতিন স্যার জিকে স্পেশাল, দুইটা পেজ থেকেই হচ্ছে আমরা লাইভে গিয়েছি। এবং আমরা মোটামুটি সব ধরনের আপডেট ওই পেজে আপনারা মোটামুটি পেয়ে যাবেন। অর্থাৎ আহ, আমি যদি একটু পেজের নামটা লিখে দিই। আচ্ছা, এই হইলো আমাদের একটা পেজ। এইখানে মোটামুটি আমরা চেষ্টা করি যে আহ, চাকরির যে ইয়াগুলি, রিসেন্ট যে আপডেটগুলি আছে সেগুলো মোটামুটি আমরা দেওয়ার। যেমন আমরা গতকালকে একটা সার্কুলার পেয়েছি, মানে এটা মোটামুটি সবাই জেনে গেছি। আমি আমাদের পেজ থেকে আমরা জাস্ট একটু রয়ে সয়ে এই পোস্টটা দিয়েছি, এবং সেখানে আমরা মেনশন করেছি যেন আপনারা দেরি করে কেউ আবেদন না করেন, এবং কোন কোন জেলার বাসিন্দা যারা আছেন তারা, বা চাকরি প্রত্যাশী যারা আছেন, কারা আবেদন করতে পারবেন বা পারবেন না। তো সমাজসেবা অধিদপ্তরে আমরা জানি যে প্রায় 209টি পদের একটি চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে। এবং যদি চাকরির পরীক্ষার্থী অনেক বেশি হয়, সেক্ষেত্রে এটা জেলা এবং বিভাগীয় শহরেও অনুষ্ঠিত হতে পারে। আচ্ছা। আর এবং যেহেতু কালকে থেকেই আবেদন শুরু হয়ে যাবে, সুতরাং ঈদের আনন্দে ফুর্তি করতে গিয়ে যেন আমরা আসলে বিলম্ব না করে ফেলি, এবং শেষ দিনের অপেক্ষায় যেন না থাকে, আমরা চেষ্টা করবো শুরুতেই আবেদন করে ফেলার। ঠিক আছে। আচ্ছা, ওকে। অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আহ, আচ্ছা, হ্যাঁ, আমি আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি মাহবুব হোসেনের সাথে একমত যে কালকে আমাদের সবারই, মানে আমি একদম বসা থেকে দাঁড়িয়ে গিয়েছিলাম যে কি হইতেছে এইটা। হ্যাঁ, লাস্টে যখন মাহমুদুল্লাহ আর কি ছয় মারতে গিয়েও আর কি। যাই হোক, আমার এই যে পেজ ফাতিন স্যার জিকে স্পেশাল, এই পেজে আমি কিন্তু কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে যেহেতু বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তো দক্ষিণ আফ্রিকা নিয়ে আমি কিন্তু মোটামুটি একটা তথ্যবহুল একটা পোস্ট দিয়েছি। আপনারা যদি একটু পোস্টটা পড়েন, গল্পের মতো করে রিডিং দেন, আপনার কিন্তু কোনো কিছু মুখস্থ করতে হবে না। আপনি একবার জাস্ট একটু পড়েন, তাহলে আমার মনে হয় আপনি বুঝতে পারবেন যে আসলে আহ, কি কি ইয়া আসছে, মানে সাউথ আফ্রিকা নিয়ে বা দক্ষিণ আফ্রিকা রিলেটেড কি কি ইনফরমেশন আপনার জানা দরকার, বা কি কি প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে। আমি ওখানে তথ্য দেওয়ার মতো করে অনেক কিছু শেয়ার করেছি। ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। নাদিয়া সুলতানা, রেদওয়ান, শিরিন, সাহেরা, মাহবুব, শাহেদ, মুনমুন, নীলুফা, লাবণী, টপি আক্তার, নীলুফা, আচ্ছা, মিম, অনেকে আছেন আমাদের সাথে, মিতু। ঠিক আছে, আমরা চলেন শুরু করি। হ্যাঁ, লোকজন অনেকেই জয়েন করছেন। আর আপনারা চাইলে অন্যদেরকেও জয়েন করাতে পারেন, যদিও আমি আসলে ওইভাবে আহ, বলি না, তারপরও বলছি আর কি। যদি চান কাউকে আপনারা মেনশন দিতে পারেন, শেয়ারও করতে পারেন, তাহলে খুবই ভালো হয়। আপনাদের পেজেও ক্লাসগুলো থাকলেও পরে হারাবে না, একই সাথে অনেকের কাছেই ক্লাসগুলো হয়তো পৌঁছে যাবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, রুহুল আমিন। ওকে, সো আমরা আজকে শুরু করতেছি। এইটা আপনারা নোট নিতে পারেন, এইখানে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন। আমরা আজকে 22তম ক্লাস, চলেন শুরু করে ফেলি। আচ্ছা, তো প্রথমে আমরা আমার চেহারার পাশে খুব ভদ্র, নিপাট ভদ্রলোক, বেশ সুটেড বুটের একজনকে আপনারা দেখতে পাচ্ছেন। একটু আমাকে বলেন তো এই লোককে আপনারা জানেন কিনা। হুম, এই লোকটা আপনাদের দিকে সুন্দর করে হাসি মুখে তাকিয়ে আছে, বলেন তো কে ইনি। আচ্ছা, আমি একটা তথ্য শেয়ার করি। ইনি বর্তমানে
2024 সালের যে ফোর্বস যে তালিকা বা যে রিপোর্ট, সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে তিনি প্রায় 144 বিলিয়ন ইউএস ডলারের মালিক। ঠিক আছে, এবং তিনি আচ্ছা, থ্যাংক ইউ মাহবুব। এবং উনি যে 144 বিলিয়ন ইউএস ডলার এর মালিক, এবং তিনি বেশ আমাদের খুব পরিচিত, দৈনন্দিন জীবনে ব্যবহার করি এইরকম একটা টুলস বা এরকম একটা অ্যাপস বলাও যায়, বা একটা প্রয়োজনীয় একটা কি বলবো, আচ্ছা এখন বলে ফেললে আসলে বুঝে যাবেন। তো সেই আমি বললাম কোম্পানি, সেই কোম্পানির তার শেয়ার হোল্ডার আছে প্রায় 3%। তো এমন একটা জিনিস যেটার 3% শেয়ার হোল্ডার হয়েও তার মোট সম্পদ বা নেট ওর্থ হচ্ছে 144 বিলিয়ন মার্কিন ডলার। ঠিক আছে, আচ্ছা নিউফা বলছেন বিশ্বের ফার্স্ট ধনী। আচ্ছা, আমার মহেন্দ্র সিং ধোনির কথা মনে পড়ে গেল ওর ধনী বানান দেখে। আচ্ছা, নেক্সট পেজে আমরা যাই। এই ভদ্রলোক, হ্যাঁ, এই ভদ্রলোকের হাসিটা আগের ভদ্রলোকের মতো খুব একটা চওড়া না। তো এটার কারণও আছে, কারণ হচ্ছে এই ভদ্রলোকও একই কোম্পানিতে 3% শেয়ার হোল্ডার, মানে আগের যে ব্যক্তিটাকে আমরা দেখেছি তার সাথে এই ব্যক্তিরও প্রায় 3% শেয়ার আছে, কিন্তু তার সম্পদের পরিমাণ বেশ কম, মানে বেশ কম বলতেও 138 বিলিয়ন ইউএস ডলার। ঠিক আছে, অর্থাৎ আগের জনের চাইতে প্রায় 6 বিলিয়ন ডলার কম। হ্যাঁ, হ্যাঁ আশরাফুল ভালো আছি, থ্যাংক ইউ। তো এই যে দুইজনকে আমরা দেখলাম, দুইজনেরই আমরা দেখলাম যে একটা কোম্পানিতে তাদের প্রায় 3% শেয়ার হোল্ডার আছে, এবং একজন 144 বিলিয়ন ডলারের মালিক আর একজন হচ্ছে 138 বিলিয়ন ডলারের মালিক। ঠিক আছে, এবং আমরা যদি বলি এই দুইজনই আসলে একই ইউনিভার্সিটির, তারা দুইজনই হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। ঠিক আছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। আচ্ছা, তাহলে এই যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তারা যে দুইজনই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, অর্থাৎ প্রথম স্লাইডে আমরা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি এই ভদ্রলোক, যার একটু দেখেন মুখটুকু একটু বেশি খোলা, বেশি দাঁত দেখা যাচ্ছে, আর এখানে দেখেন তারও একটু ওই সামনে 2টা দাঁত 3টা দাঁত দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার অন্য কিছুর কথা মনে পড়ে যাচ্ছে, তার সামনে 2টা দাঁত বের হয়ে আসছে, যাই হোক। বাট মানে এটা মানে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই, কারণ একজন 144 বিলিয়ন ইউএস ডলারের মালিক, ইনিও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, এবং এই ভদ্রলোক তিনিও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, এবং তিনি 138 বিলিয়ন ডলারের মালিক। এবং এই দুইজনই একসাথে একটা গ্যারেজে, হ্যাঁ, তাদের দেশের তারা আসলে, আমি একটু বলি এখানে আরেকটা ইনফরমেশন দেয়নি, এই ভদ্রলোক হচ্ছে জন্মগতভাবে হচ্ছে আমেরিকান, এবং আপনারা পরে যাকে দেখতে পাচ্ছেন এনার জন্ম হয়েছে হচ্ছে রাশিয়াতে, কিন্তু জন্মের 6 বছর পর তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং পরবর্তীতে আমেরিকান নাগরিকত্ব পান। এই দুইজনই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করছিলেন, সেই পড়তে পড়তে তারা, আচ্ছা, তো এই দুজনই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় তারা গ্যারেজে একটা মানে অফিস নেন, ছোট একটা অফিস নেন, এবং সেই অফিস নিয়ে তারা আসলে যেটা শুরু করেছিলেন 1996 সালের ঘটনা বলতেছি আমি। 1996 সালে তারা যেটা করলো, তারা হচ্ছে একটা দুজন মিলে একটা আইডিয়া জেনারেট করলো, যেই আইডিয়াটার নাম তারা দেয় হচ্ছে ব্যাকরাব। ঠিক আছে, ব্যাকরাব। ঠিক আছে, ওকে। আচ্ছা, চলেন আমরা একটু পরের ইয়াটা দেখি, মানে কি দাঁড় করাইছে ব্যাকরাব। ঠিক আছে, মানে দুইজন পাশাপাশি দাঁড়াই ছিল, তো একজনের মানে হঠাৎ করে দুই বন্ধুর মধ্যে একজনের একটু পিঠ চুলকাচ্ছিল। ঠিক আছে, তো ও পাশের জনকে বলছে আমার একটু ব্যাকটা রাব করে দে, মানে আমার পিঠটা একটু চুলকাই দে। তো ওই কনসেপ্ট থেকে ওদের মাথায় আসছে হচ্ছে ব্যাকরাব। হ্যাঁ, এই ব্যাকরাব যে নামটা আসছে সেটা এইভাবে আসছে আর কি। ঠিক আছে, জাস্ট কিডিং, এটা বিশ্বাস করার কিছু না, এটা এমনি ফাইজলামি করে বলছে, এরকম কোনো কিছু ছিল না, জাস্ট ব্যাকরাব। এটা একটা, ওরা কোনো একটা কিছুর নাম দিয়েছিল ব্যাকরাব, কি এটা এখনই আপনি বুঝে যাবেন, চলেন যাই। ঠিক আছে, এখন দেখেন, এই 1996 সালে তারা দেখতে কেমন ছিল দেখেন, তারা তখন আরো নিপাট ভদ্রলোক ছিল। ঠিক আছে, দেখেন তো কি অবস্থা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সাফা, আমার স্কুল ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নীলুফা, বাট এগুলো দিয়ে আপনার কোনো কাজ নাই। ওকে, এখন দেখেন তো এই যে দুইজন ভদ্রলোক দেখেন, ও কিন্তু তখন জানতো, হ্যাঁ, যে আমার মানে কোম্পানির দুইজন শেয়ার সেম থাকলেও আমার টাকা পয়সা বেশি হবে। দেখেন তখন থেকেই কিন্তু দাঁত বেশি দেখা যাচ্ছে, মুখের হাসি বেশি চওড়া, আরও তখন থেকে একটু মানে পাশের জনকে সহ্য করতে পারতেছেন। দেখেন অল্প অল্প হাসি দিচ্ছে, মুখ ছোট করে হাসি দিচ্ছে। তো তাও দেখেন একজন 144, একজন 138 বিলিয়ন ডলার, মাই গড। আচ্ছা, যাই হোক, তো পাশে আমরা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছি
অর্থাৎ আমরা যদি এই দুইজনের কথাই বলে দিই, আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারতেছি এই দুইজনের আসলে সাথে কার নাম জড়িত। দেখেন কার নাম জড়িত বলেন তো, গুগল। ঠিক আছে, দুইজনের নামের সাথে কার নাম জড়িত, গুগল জড়িত। তো এইটা এই দুইজনের সাথে কিন্তু ওই যে ব্যাকরাপ পিঠ চুলকানো যে ঘটনা বলছে এটা মজা করে বলছি, এটা আসলে কোনো কাহিনী না। এই দুইজন বেসিক্যালি আসলে কিসের প্রতিষ্ঠাতা বলেন তো, গুগলের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবং এই গুগলের আগের নাম কি ছিল, গুগলের আগের নাম ছিল হচ্ছে ব্যাকরাব। ঠিক আছে, এবং আপনি হয়তো প্রশ্ন করতে পারেন বা এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি আজকে যেমনটা লিখেছি যে আজকের ক্লাসটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা মানে যারা চাকরি প্রত্যাশী সবার জন্য গুরুত্বপূর্ণ, এটা ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন। তো এই যে গুগল, হ্যাঁ আমি যদি গুগলের কথা বলি, এই গুগলের প্রতিষ্ঠা লাভ হয় কবে, 1998 সালে, 1998 সালে। এবং ব্যাকরাব এইটা, এই কনসেপ্টটা দাঁড় করানো হয় হচ্ছে 1996 সালে। এটার মানে হচ্ছে এই যে দুইজন ভদ্রলোক, এই দুইজন ভদ্রলোক 1996 সালে যে ব্যাকরাব, যে সার্চ ইঞ্জিন, আমরা সবাই জানি গুগল কি সার্চ ইঞ্জিন, তো 1996 সালে তারা হচ্ছে ব্যাকরাব নামে একটা সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠা করে। পরবর্তীতে এই ব্যাকরাব নামটা তাদের পছন্দ হয় নাই এবং 1998 সালে গিয়ে তারা এটাকেই নামকরণ করে হচ্ছে গুগল। ঠিক আছে, তো চলেন আমরা তাহলে একটু জেনে নেই। তাহলে এই লোকটার নাম কি, এই লোকটার নাম হচ্ছে, আমরা সবাই জানি এই লোকটার নাম হচ্ছে ল্যারি পেইজ। ঠিক আছে, এই লোকের নাম হচ্ছে ল্যারি পেইজ, যে হচ্ছে গুগলের 3% শেয়ার হোল্ডার এবং যার নেট অর্থ হচ্ছে $144 বিলিয়ন। এগুলোর দরকার নেই, বাট নামটা আমরা মনে রাখবো, ল্যারি পেইজ, এটা খুব আসছে, খুবই কমন। আর পরের স্লাইডে আমরা যাকে দেখেছি তার নাম হচ্ছে তার নাম হচ্ছে কি বললাম, এটার উচ্চারণ বাংলায় আপনি দেখবেন যে সের্গেই ব্রিন লেখা আছে, অনেকে সার্জেই ব্রিনও বলে। হ্যাঁ, তো এই জন্য বানানটা আমি আগে লিখে দিছি। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হাফিজা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ ভেরি গুড নীলুফা। ওকে, তাহলে আমরা বুঝলাম। তো তাহলে আমরা দেখেন তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, যদি আপনাকে প্রশ্ন করে যে গুগলের আগের নাম কি ছিল, ব্যাকরাব, যদি বলে গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1998, 96 কিন্তু বলা যাবে না। ঠিক আছে, গুগলের প্রতিষ্ঠাতাকে, গুগলের প্রতিষ্ঠাতা হচ্ছে কি, এই যে বামে আমরা যাকে দেখছি তার নাম কি, তার নাম হচ্ছে ল্যারি পেইজ। আর ডানে যাকে দেখছি তার নাম কি, তার নাম হচ্ছে সের্গেই ব্রিন। ঠিক আছে, দেখেন ল্যারি পেইজ, এটা অনেকটা ইংলিশ ইউএস এই টাইপের নাম লাগতেছে, বাট এই ভদ্রলোক, হ্যাঁ এই ভদ্রলোক দেখেন একটু বেশি সাদা, একটু বেশি ফর্সা, ও রাশিয়ান। ওর নামের মধ্যেও আছে হচ্ছে, ওর পুরো নামটা হচ্ছে সের্গেই মানে মিখাইলোভিচ। এই যে মিখাইলোভিচ ইভানোভিচ মস্কো, মানে মস্কোভিচ, এই যে মানে নামগুলা, এই নামগুলা দেখবেন ওই রাশিয়ান মানুষদেরই বেশি হয়। যাই হোক, তো এই যে সের্গেই মিখাইলোভিচ ব্রিন, তিনি হচ্ছেন রাশিয়ান, জন্মগতভাবে রাশিয়ান, বাট নাগরিক সূত্রে হচ্ছে আমেরিকান। এই দুইজন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে পড়তে তারা যেটা করছে যে গ্যারেজে ছোট একটা অফিস নিয়ে প্রথমে কি আবিষ্কার করলো, মানে কি তৈরি করলো, ব্যাকআপ সার্চ ইঞ্জিন, যেটা পরবর্তীতে গুগল হয়ে গেল। এবং এখন আর ওই যে স্বাভাবিক বুঝতেই পারতেছেন $1 বিলিয়ন মালিক, এখন আর তারা ইয়াতে নাই। থ্যাংক ইউ মিন্টু দে, প্রতিদিনই করেন, শুধু আজকে কেন, প্রতিদিনই করেন। দীপু সরকার মাত্র শুরু হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, আজকে এমনিতেই মনে হয় লোকজন সবাই খেলা দেখার জন্য ব্যস্ত। হ্যাঁ, আচ্ছা, নীলুফা বলছে যে গুগলের আগের নাম ব্যাকরাব, আজ জানলাম, আগে জানা ছিল না স্যার। ওকে ফাইন। আচ্ছা, আপনারা চাইলে ওই যে অনেকেই দেখলাম যে দেরি করে আসছেন বা হ্যান ত্যান এরকম বলতেছেন, তো ওই আপনারা আপনাদের ফ্রেন্ডদের একটু শেয়ার করে দিতে পারেন, তাহলে যারা আমরা আছি তারা একটু চলে আসতে পারি। তো ল্যারি পেজ, সের্গেই ব্রিন, এই হলো ব্যাপার স্যাপার। আর এখন নিশ্চয়ই তারা ওই যে গ্যারেজে নাই, তারা এখন একটা বড় অফিস দিছে, সেই বড় অফিসের নাম হচ্ছে গুগল প্লেক্স। ঠিক আছে, কি বললাম, গুগল প্লেক্স। আমরা বলি না যে কমপ্লেক্স বা ওই যে শপিং কমপ্লেক্সে যাচ্ছি বা এই ধরনের, তো এই গুগল কমপ্লেক্স এইটাকেই তারা নাম দিচ্ছে গুগল প্লেক্স। অর্থাৎ যে অফিসে এখন গুগলের মানে গুগলের প্রায় 1,82,000 অফিস স্টাফ যেই বিল্ডিংয়ে কাজ করে, বা মানে যেইখানে আর কি গুগলের অফিসিয়াল বা দাপ্তরিক কাজকর্ম পরিচালিত হয়, সেটা নাম হচ্ছে গুগল প্লেক্স। ওকে, ঠিক আছে, তাহলে চলেন আমরা এবার প্রশ্ন সলভ করি। সেটা হচ্ছে যে পিএসসি এবং মহিলা ও শিশু, খুব সম্ভবত এই প্রশ্নটা পিএসসির বেশ কিছু চাকরির পরীক্ষা আসছিল এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের একটা পরীক্ষা আসছিল যে গুগল কি। ঠিক আছে, খুবই কঠিন প্রশ্ন এটা আর কি, আমাদেরকে বলেন। আচ্ছা, দাঁত লড়ে যায় নাম বানান করতে করতে। আচ্ছা, ভেরি গুড নাদিয়া সুলতানা, এই জন্য নামের বানান লিখে দিছি। আচ্ছা, শাহরিয়ার রংপুর থেকে, ভেরি গুড। আচ্ছা, আজিম উদ্দিন আছে গোপালগঞ্জ থেকে, ভেরি গুড। আচ্ছা
ওকে, খুবই কঠিন প্রশ্ন দিয়ে আমরা আজকে শুরু করছি। দেখেন এই প্রশ্নগুলোই চাকরির পরীক্ষায় আসে এবং আমরা আসলে কেন জানি এটা পারি না, তাই না? ঝটপট একটু দেখেন তো পারি কিনা। ওকে, সি, ভেরি গুড। গুগল তাহলে কি, এটা একটু আগে আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে কথা কথায়, ওই যে ব্যাকরাব বা গুগল এগুলো কি সার্চ ইঞ্জিন। ভেরি গুড, অস্থির। ঠিক আছে, চলেন নেক্সট প্রশ্নে চলে যাই। দেখেন কোথায় আসছে, খেয়াল করেন। আমি যে ক্লাসের শুরুতেই বলছিলাম, পোস্টেও দিছিলাম, সেখানেও লিখছিলাম যে কি বলে শিক্ষক কি আজকে ক্লাসটা কিন্তু চাকরির পরীক্ষা এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সবার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন এই প্রশ্নটা কোথায় আসছে, শিক্ষক নিবন্ধনে আসছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে। অর্থাৎ আমরা জানি যে ইসলামী এবং জগন্নাথ এই বিশ্ববিদ্যালয়গুলো এখন হচ্ছে যে জিএসটি গুচ্ছর আন্ডারে। তো সেই ক্ষেত্রে গুগলের প্রকৃত নাম, এগুলো হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী আছে বা যারা চাকরি পরীক্ষা দিবেন শিক্ষক নিবন্ধনেরও আসছে। তাহলে গুগলের প্রকৃত নাম কি বলেন তো, অ্যান্সার কি হবে এবার বলেন তো। এই যে যারা জানতেন না এখন কিন্তু জেনে গেছেন। হ্যাঁ, অস্থির অস্থির। রুহুল আমিন, ভেরি গুড। ঝুমু, ভেরি গুড, জোস। সাফা, কামরুন নাহার শারমিন, তিনি গত ক্লাসে দুঃখ প্রকাশ করেছিলেন কেন আমাকে ডাকনামে ডাকা হচ্ছে। আমরা আজকে তার পূর্ণ নাম পড়িয়া দিয়েছি। ঠিক আছে, অস্থির। আর এস সানাউল্লাহ, জোস। দীপু, জোস। শাহেদ, নীলুফা, অস্থির। তাহলে ব্যাকরাব। ঠিক আছে, এই ব্যাকরাব আবারও বলতেছি, ক্লাসের শুরুতে এমনি মজা করে বলছিলাম যে পিঠে ওই যে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে পিঠে চুলকাইতে, ওখান থেকে ব্যাকরাব আসছে, ব্যাকরাব। কিন্তু এটা এমনি মজা করে বলছি, সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। ঠিক আছে, ওকে, তাহলে গুগলের প্রকৃত নাম হচ্ছে ব্যাকরাব। অস্থির, জোস। নেক্সটে যাই, ফুল ফর্ম লিখুন গুগল। ঠিক আছে, হ্যাঁ, গুগলের ফুল ফর্ম লিখুন। দেখেন এটা একদম রিসেন্ট প্রশ্ন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে এই যে জাস্ট গত শুক্রবারে আসা একটা প্রশ্ন। ঠিক আছে, গুগলের এটা মনে হয় একটু আগে কে জানি ওই যে ওমর ফারুক সম্ভবত আমাদেরকে জিজ্ঞেস করতেছিল গুগলের ফুল ফর্ম কি। ও ভাবছে আমি পারবো না বা আমি পড়াবো না, এগুলো করা যাবে না, অস্থির হওয়া যাবে না। ওমর ফারুক, এবার ঝটপট সবাই অ্যান্সার দেন। গুগলের ফুল ফর্ম, গুগলের ফুল ফর্ম, ঝটপট ঝটপট ঝটপট। সাফা বলছে আজকে ক্লাসে না আসলে এটা জানতাম না। ভেরি গুড, এই তো এই জন্যই তো ক্লাসে আসতে হবে, ক্লাস করতে হবে। হুম, এটা হইল। হ্যাঁ হ্যাঁ, বলছি। আচ্ছা, আমার মনে হয় আজকে আমরা ওই যে ইয়া করি নাই, কি জানি বলে, এই যে ওমর ফারুক আবার হাইসে দিতেছে। ওমর ফারুক তাড়াতাড়ি, আপনি কোশ্চেন করছিলেন, আপনি সবার আগে অ্যান্সার করবেন। আজকে মনে হয় আমরা পোজ দেই না, না এটা মনে হয় অনেকে এই জন্যই ওই যে দেরি হচ্ছে আসতে। তো এই জন্য আমি বলতেছি যে যেহেতু আমরা, আমি তো বলেই দিছিলাম গতদিন যে ওই আজকে মনে হয় ক্লাস নিব। তারপরও আমার মনে হয় যে অনেকেই হয়তো জানে না। তো আমি একটু যারা যারা আসি, প্রায় 100 জনের মতো মানুষজন আসি এখানে, তো আমি একটু রিকোয়েস্ট করবো যে তাহলে আপনারা আপনাদের পরিচিত বা আশেপাশে ডানে বামে চিপাই চাপায় অলিতে গলিতে যে যেখানে আছে তাদেরকে একটু মেনশন করেন বা শেয়ার দেন, বা আপনাদের ওয়ালেও শেয়ার করতে পারেন। ঠিক আছে, জেরিন তাসনিম, এইটার জন্য ওই যে আমার ফাতিন স্যার জিকে স্পেশাল যে পেজটা আছে ওইটাতে একটু ফলো দিয়ে থাকবেন, তাহলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ আরিফ, থ্যাংক ইউ রুহুল আমিন, আপনার পড়ানোর স্টাইল চমৎকার, আপনাদের ক্লাস করার স্টাইলও চমৎকার। আই লাভ ইউ অল। থ্যাংক ইউ আরিফ। এই যে হিংসা হিংসা হিংসা, এই যে সাফা বলছে যে এটা পারবো না, কি পারবো না। ও আচ্ছা, এটা পারবি না, আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে বুঝছি বুঝছি, ঠিক আছে। ওকে, চলেন ঝটপট আমরা এটা লিখে ফেলি। তাহলে গুগলের ফুল ফর্ম হচ্ছে, আমি ভাবছি যে সে বলছে যে শেয়ার দিতে পারবো না, সে মনে হয় এইটা অ্যান্সার করতে পারবে না, এইটা বলছে। আচ্ছা, গ্লোবাল, একজন চেষ্টা করছে আমি দেখলাম, আমি একটু দেখি তো কে লিখলো এটা। শিরিন ইসলাম ট্রাই করছে, গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ, অর্ধেক লিখছে, গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ, এতটুকু লিখছে শিরিন ইসলাম, এতটুকু লিখছে। বাকিটা কই, বা বাকিটা একটু ট্রাই করেন। তার এইটুকু ঠিক আছে, হ্যাঁ এইটুকু ঠিক আছে। ঠিক আছে, এই হইলো আমাদের। এখন কোনটা কোন কোন, এখানে অনেকগুলো ও আছে, কোনটা নিছি, প্রথমে হচ্ছে জি নিছি, এরপর হচ্ছে যে ও নিছি, তারপরে এই যে বড় হাতের ও, এই যে ছোট হাতের জি, বড় হাতের এল, বড় হাতের ই। ঠিক আছে,
এইভাবে গুগল আসছে যে গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্ট। ঠিক আছে, এটা একটু একবার দুইবার লিখলেই আপনার মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। গ্লোবাল অর্গানাইজেশন, মৌ চৌধুরী লেখার চেষ্টা করছেন, গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্ট, গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্ট, রুহুল আমিন, ভেরি গুড। ওকে, এই যে একবার দুইবার লিখলে এটা মনে পড়ে যাবে। ঠিক আছে, মাথায় ঢুকে যাবে। তো এটা দেখেন, আমরা একটু আগে যে প্রশ্নগুলো সলভ করতেছিলাম এগুলো কয়েক বছর আগে আসা, কিন্তু দেখেন আবার হুট করে ওই যে চলে আসছে। এই জন্য যখন যে টপিক পড়বেন আশপাশ দিয়ে সবই পড়বেন। যারা চাকরি প্রত্যাশী আছেন তারা অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্নগুলোও দেখবেন যে কি আসতেছে রিসেন্ট সময়, যেমন এই যে জিএসটি প্রশ্ন একটা দেখলাম আমরা। আবার যারা অ্যাডমিশনের যদি এখানে কেউ থেকে থাকেন, আপনারাও যে কাজটা করবেন যে রিসেন্ট বিসিএস বা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় কি কি প্রশ্ন আসে, মানে স্পেশালি বিসিএসটা দেখলেই হবে, বা বড় যে পরীক্ষাগুলো আছে ওগুলোতে কি ধরনের প্রশ্ন আসে এগুলো একটু আপনারা নিজেদের জ্ঞান বাড়ানোর জন্য দেখে যাইতে পারেন। ঠিক আছে, ওকে, চলেন নেক্সট প্রশ্নে চলে যাই। গুগলের জনককে, দেখেন এই কোথায় আসছে, কি জন্য এই কথাটা আবার বলছি, দেখেন এই যে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আসছে, আবার কোথায় আসছে, ব্যাংকেও আসছে। সুতরাং এটা কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কি বলছে দেখেন, গুগলের জনককে, এটা কি পারবো? মার্ক জুগারবার্গ, লেইরি পেজ ও সার্জি ব্রিন, আর হচ্ছে সার্হি। এটার অ্যান্সার কি? মার্ক জুগারবার্গ, তাই না? ওকে, তো আমরা সবাই চিনি মার্ক জুগারবার্গ, সেই তো গুগলের জনক নাকি, কি মনে হয়? আচ্ছা, নয়নমণি, অরুণ সরকার তারা বলছে হচ্ছে সি। আমরা ইতিমধ্যে এটা দেখছি, এই ভদ্রলোকদের আমরা অনেক ভালোভাবে দেখছি, আমরা জানছি ল্যারি পেজ মানেই হচ্ছে 144, আর 144 ধারা না, কিন্তু 144 বিলিয়ন ডলার। আর সার্জি ব্রিন, এই ভদ্রলোক হচ্ছে 138। ঠিক আছে, ওকে। আরে সেরা সেরা, হ্যাঁ, সাফা, জোবায়েদ, রিয়া, ভেরি গুড, থ্যাংক ইউ। আজিম, নাদিয়া, সেরা, ওকে, ঠিক আছে। এবার আমরা দেখি যে গুগলের প্যারেন্ট কোম্পানির নাম, এটা দেখেন কোথায় আসছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসছে। হ্যাঁ, দুইটা জায়গায় আসে প্রশ্ন। তো গুগলের প্যারেন্ট কোম্পানির নাম কি? এখানে আছে আইবিএম, অ্যালফাবেট ইনকর্পোরেশন, এখানে আছে অ্যাপল আর ইয়াহু। একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে গুগল আসলে কি হয়েছে বলেন তো, মনে আছে আপনাদের? গুগল কিন্তু ওই যে একদম হিস্ট্রিটা যদি দেখি, 1996-এ কি হইলো, ব্যাকরাপ প্রতিষ্ঠা হইলো। ঠিক আছে, তো সেই ব্যাকরাপটা পরে কি হয়ে গেল, পরে 1998-এ এসে সেটা হয়ে গেল কি, গুগল। 2004-এ এই গুগলকে কি করা হয়েছে জানেন? 2004-এ এটাকে লিমিটেড কোম্পানি করা হয়েছে। 2004-এ এটাকে লিমিটেড কোম্পানি করা হয়েছে। আর 2015 সালে এসে এটা আসলে কি হয়ে গেছে, গুগলের যে প্যারেন্ট কোম্পানি, অর্থাৎ তারা যারা ছিল, 2015 সালে এসে যেটা হয়েছে সেটা হইল যে আমাদের যে দুইজন ছিলেন, অর্থাৎ সার্জেই ব্রিন এবং হচ্ছে ল্যারি পেজ, তারা যেটা করছে, তারা হচ্ছে এটা ওপেন করে দিয়েছে। গুগলটার হচ্ছে শেয়ার হোল্ডার তারা হচ্ছে, মানে তারা তখন গুগলের যে সিইও ছিল সেইখান থেকে তারা সরে গিয়ে এটা হচ্ছে তার প্যারেন্ট কোম্পানির, এবং এখানে হচ্ছে অ্যালফাবেট ইনকর্পোরেশনের আন্ডারে বিভিন্ন যে গ্রুপ আছে বা বিভিন্ন শেয়ার হোল্ডার আছে তাদের মধ্যে পার্সেন্টেজ তারা করে দিচ্ছে। ঠিক আছে, তো 2015 সালে তারা কি করছে, এই অ্যালফাবেট ইনকর্পোরেশন, এবং এখানে আরেকটা শেয়ার হোল্ডার আছে, তো বেসিক্যালি অ্যালফাবেটটাই আর হচ্ছে মেজর শেয়ার করে। তো এই অ্যালফাবেট ইনকর্পোরেশনটাই হচ্ছে গুগলের প্যারেন্ট অর্গানাইজেশন, যেটা 2015 সাল থেকে গুগলটা আসলে, গুগলের ওনারশিপ কিন্তু এখন এই ইনকর্পোরেশনের, বুঝতে পারছি। 2015 সালে এসে ওই সিইও হিসেবে ল্যারি পেজ এবং যে সার্জে ব্রিন ছিল তারা হচ্ছে কিন্তু আর কোনো দায়িত্বে নাই, তারা জাস্ট কোম্পানির, মানে যে গুগল যেহেতু এখন থেকে অ্যালফাবেট ইনকর্পোরেশনের আন্ডারে, তো এই অ্যালফাবেট ইনকর্পোরেশনের আন্ডারে গুগলের 3%, 3%, 6% শেয়ার হোল্ডার হচ্ছে ওই দুই মালিকের মধ্যে আছে বর্তমানে। এটা আসলে কার মালিকানাধীন? অ্যালফাবেট ইনকর্পোরেশনের। ঠিক আছে, ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? গুগলের প্যারেন্ট কোম্পানির নাম কি? গুগলের প্যারেন্ট কোম্পানির নাম হচ্ছে অ্যালফাবেট ইনকর্পোরেশন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কামরুন নাহার শারমিন একজনকে মেনশন করছে, ভেরি গুড, থ্যাংক ইউ। হাসিব আমলা যুক্ত হয়েছে আমাদের সাথে, ভেরি গুড। আচ্ছা, ওকে, তো ওই যেটা আমি বলতেছিলাম সেটা হইলো যে আমাদের আজকে খুব সম্ভবত পোস্ট দেওয়া হয় নাই ক্লাসের আগে, যার জন্য আমরা অনেকেই হয়তো জানি না। তো এই জন্যই আর কি, আমি নর্মালি সচরাচর বলি না, তারপর আজকে এই জন্যই বলছি যে যারা আর কি আমাদের পরিচিত আছে তাদেরকে আপনারা একটু মেনশন করতে পারেন বা নিজেদের ওয়াল থেকেও শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে এই হলো অবস্থা। আমরা নেক্সট প্রশ্নে যাই। গুগল ওয়াজ ফাউন্ডেড ইন, বলেন
গুগল গুগল কত সালে প্রতিষ্ঠিত হয় একটু আগে আমরা শিখছি। হ্যাঁ, কোথায় আসছে? জাহাঙ্গীরনগরের বিএমইতে আসছে। তো গুগল ওয়াজ ফাউন্ডেড ইন কি বলছে 1998, মনে আছে 1998। আর এই প্রত্যেকটা সালের ঘটনা বুঝছেন তো? 1996-এ কি হয়েছে চলেন আরেকবার একটু দেখি। 1996-এ কি হয়েছে? ব্যাকরাব। 1998-এ কি হয়েছে? ওইটাই ব্যাকরাবই হয়ে গেছে কি গুগল। 2004 এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে লিমিটেড কোম্পানি, মনে আছে একটু আগে আমি দেখাইছি লিমিটেড কোম্পানি। আর 2015-তে জানি কি হয়েছে? 2015-তে আমরা কারে দিয়ে দিছি? এটা অ্যালফাবেট ইনকর্পোরেশনকে দিয়ে দিছি, অ্যালফাবেট ইনকর্পোরেশন। মনে থাকবে? অস্থির অস্থির, সেরা। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, বলেন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলার ছিল, সেটা হচ্ছে গুগল ওয়াজ ফাউন্ডেড ইন 1998, এবং এটার 1998 সালে, মানে যেহেতু গুগলের একদম সূচনা হয়েছে কত সালে? 1996-এ ব্যাকরাব হিসেবে, পরবর্তীতে 1998 সালের এই ব্যাকরাবটাই আসলে চেঞ্জ হয়ে গুগল হিসেবে আমাদের কাছে সব পরিচিত হয়, এবং সেটা তারিখ ছিল হচ্ছে 4 সেপ্টেম্বর। ঠিক আছে, কত তারিখ? 4 সেপ্টেম্বর। তো তারিখ আসলে মনে রাখার দরকার নেই। হ্যাঁ, তারিখটা কেন বলছি একটু পরে আমরা বুঝবো। গুগলটা আসলে কত সালে প্রতিষ্ঠিত হয়? 1998 সালে, এবং কত তারিখে? 4 সেপ্টেম্বর। তারিখ না মনে রাখলেও সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু এই 4 সেপ্টেম্বরের কথা কেন বলতেছি জানেন? কারণ এই 4 সেপ্টেম্বরেই একটা বিশেষ যুদ্ধ হয়, যেটাকে আমরা বলি হচ্ছে আফিম যুদ্ধ। কি যুদ্ধ বলেন তো? আফিম যুদ্ধ। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, একটু বলেন তো আমাকে। লোকজন কই আছে? কোনো আওয়াজ নাই, কথাবার্তা নাই, চিল্লাপাল্লা নাই, কি হইলো? বাংলাদেশ হারছে তাই? আরে বাংলাদেশ তো হারবেই, হ্যাঁ, সমস্যা নেই তো। হ্যাঁ, বাংলাদেশ কালকে খুবই আসলে খারাপ খেলছে, মানে ভালোই খেলছে, বোলিং তো অস্থির হয়েছে, বাট আনফর্চুনেটলি পরে আসলে যা হয়েছে মানে মেনে নেওয়া খুবই কঠিন ছিল। যাই হোক, তো চলেন আমরা মনে হয় সবাই ঘুমাইতেছি। তাহলে কি বললাম? 1998 সাল। হ্যাঁ, 1998 সালের 4 সেপ্টেম্বর কি হয়েছে? 1998 সালের 4 সেপ্টেম্বর হচ্ছে গুগল প্রতিষ্ঠিত হয়। এবং এই 4 সেপ্টেম্বরেই আসলে কি হয়, মানে ইতিহাসের পাতায় আপনি এই 4 সেপ্টেম্বরকে একটু ভালো করে মার্ক করে রাখেন, কারণ এই 4 সেপ্টেম্বর একটা বিশেষ যুদ্ধ হয়, যেটা হচ্ছে আফিম যুদ্ধ। ঠিক আছে, আফিম যুদ্ধ। ওকে ওকে, এখন বলেন তো এই আফিম যুদ্ধ তাহলে কত তারিখে অনুষ্ঠিত হয়? আফিম যুদ্ধ কি বলছি, কত তারিখে অনুষ্ঠিত হয়? 4 সেপ্টেম্বর। 4 সেপ্টেম্বর। তারিখ মনে রাখার দরকার নাই, ঠিক আছে, তারিখ মনে রাখার দরকার নাই। আমি জাস্ট এমনিই ওই যে লিঙ্ক করে পড়াইতেছি, যেহেতু 4 সেপ্টেম্বর একটা স্পেশাল ঘটনা আছে বিশ্বের ইতিহাসে, তো সেটা আমরা একটু দেখাইতেছি। তো এই আফিম যুদ্ধ 1839 সালে শুরু হয়। হ্যাঁ, 1839 সাল থেকে 1842 এই সাল নাগাদ হয়। তো 1839 সালের এই যে 4 সেপ্টেম্বর, ঠিক আছে, অর্থাৎ আমি যদি তারিখটা লিখি এইভাবে, 4 সেপ্টেম্বর মানে কি 4/9/1839, এই 4/9/1839ই হচ্ছে কি আফিম যুদ্ধ শুরু হয়। ঠিক আছে, তারিখ মনে না রাখলেও চলবে। আফিম যুদ্ধ তাহলে কত তারিখে অনুষ্ঠিত হয়? 4 সেপ্টেম্বর। কত সাল? 1839। ঠিক আছে, তো আফিম যুদ্ধের কাহিনীটা কি জানেন? আরে জোস জোস, এই যে পোলাপাইন প্রশ্ন করার আগেই অ্যান্সার দিয়ে দেয়, সেরা। মানসুরা বলছে ঘুমাই নাই, আসি স্যার। না, আজকে কেন জানি সবাই ঘুমায় আছে, আজকে লোকজনও কম। এটা অবশ্য আমাদের একটু মনে হয় গ্যাঞ্জাম হয়েছে, কারণ ওই যে পোস্ট না দেওয়ার কারণে। আর যারা যারা আছে এরাও ঘুমাইতেছে, খুব খারাপ লাগতেছে আমার। এই জন্য আমারও গলায় আর কি আওয়াজ নাই। কে জানি বলছে যে আপনার গলা আজকে এরকম ভাঙা কেন? আমার একটু গলা ভাঙছেও, একটু জ্বর ঠান্ডা লাগছে। আর আপনাদের পারফরমেন্সও আমি একটু ঘুমাই টুমাই যাইতেছি, এটা খুব খারাপ লাগতেছে। আজকে এত কষ্ট করে ক্লাস নিতেছি, আপনারা আর ক্লাসই নিব না, খেলবই না আর। বাংলাদেশ সবসময় হারে, এটা ওদের জন্য কোনো ব্যাপার না। তা ঠিক, যেই টাকা পায়, মানে আমি মনে হয় মানে শান্ত মনে হয় পার ম্যাচ 8 লাখ না 9 লাখ টাকা পায়, বুঝতেছেন? বিশাল ব্যাপার। আরে সেরা, চীন ব্রিটেন, ভেরি গুড। প্রক্সিমা, দীপু, চীন ইংল্যান্ড, সাফা, রুহুল আমিন। আচ্ছা, সানাউল্লাহ একটা চমৎকার কমেন্ট করছে, পরিবর্তন মায়ের দোয়া টিম পরিবর্তন হয়ে এখন নাম রাখা হয়েছে ভাবির দোয়া ক্রিকেট টিম। হ্যাঁ, এটা ঠিক, যেভাবে ক্রিকেটারদের ওয়াইফরা মানে স্ট্যাটাস দেয়, মারামারি করে। আচ্ছা স্যার, সাধারণ জ্ঞান মনে রাখতে পারি না, মনে রাখার কোনো কৌশল থাকলে বলেন। ফাতিন স্যার জিকে স্পেশাল নামে আমাদের একটা পেজ আছে, ওই পেজটাতে ফলো রাখবেন, রেগুলার ক্লাস করবেন, রেগুলার তথ্য একটু ঘাটাঘাটি করবেন, কীভাবে পড়াই ফলো করবেন, মনে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, মার্কেটিং হয়ে গেল, সস্তা মার্কেটিং। ওকে চলেন, তাহলে আফিম যুদ্ধের কাহিনী হচ্ছে চায়নাতে একটা পর্বত আছে, যেই পর্বতকে বলা হয় হচ্ছে কুনলুন পর্বত। ঠিক আছে, তো সেই কুনলুন পর্বত বর্তমানে সেটা হচ্ছে হংকং এর সীমানায় পড়ে, হংকংয়ে অবস্থিত। যদিও সেটা তখন চায়নার একটা প্রদেশেই ছিল। এখন যেহেতু আমরা জানি যে চীন, এই হংকং আর ম্যাকাও যেহেতু এখন আলাদা,
সেই হিসাবে এখনকার ম্যাপ যদি আমি বলি, তো কুনলুন নামে একটা পর্বত আছে যেটা আসলে হংকংয়ে অবস্থিত। সেই মানে হংকংয়ে অবস্থিত সেই কুনলুন পর্বতে যেটা হয়েছে যে তখন প্রথম একটা সংঘর্ষ বাধে চীন আর ব্রিটেনের মধ্যে, অর্থাৎ চীন আর যুক্তরাজ্য। কেন লাগে? কারণ হচ্ছে ব্রিটেন ওই তখন হচ্ছে তাদের যে একটা বাণিজ্য ছিল, আফিমকে ঘিরে যে বাণিজ্য ছিল, সেই ট্রেডটা বন্ধ, মানে মানে কি বলে, বাণিজ্যে বাধা দেয় হচ্ছে চায়না। তো চায়না যে কেন তাদের এই আফিম বাণিজ্যে হচ্ছে বাধা দিবে, এটা নিয়ে আসলে তখন তো স্বাভাবিকভাবেই ব্রিটেন অনেক প্রভাবশালী ছিল। হ্যাঁ, তাদের যেই মানে তাদের যেই মারাত্মক ছিল, মানে ফোর্স ছিল, তো স্বাভাবিকভাবেই চায়না আসলে এই আফিম যুদ্ধে জিততে পারে নাই। তো ইনিশিয়ালি তারা যে বাধা দেওয়ার চেষ্টা করছিল, বা এই যুদ্ধের একদম শুরুটা হয়েছে আসলে ওই কুনলুন পর্বতে। ওই তারা হচ্ছে কি করছে, ওই ভেসেলের আর কি যুদ্ধটা হয়েছে, অর্থাৎ মানে ব্রিটেন এবং চায়না এদের যে জাহাজ আছে বা ভেসেল বলে যেটাকে, সেই ভেসেল থেকে আসলে মানে একদল আরেক দলকে আক্রমণ করে, এবং এই আফিমের যে বাণিজ্য এটা রোধ করতে চায় চায়না। বাট আলটিমেটলি সেটা আসলে সম্ভব হয়ে ওঠে নাই, কারণ তখন খুব প্রভাবশালী ছিল হচ্ছে ব্রিটেন। তো তারা আসলে এই যুদ্ধে জয়লাভ করে। যুদ্ধটা 3 বছর ধরে হয়। ওই যুদ্ধের শুরু হচ্ছে 4 সেপ্টেম্বর, এবং কোন 4 সেপ্টেম্বর বলেন তো? যেই 4 সেপ্টেম্বর 1998 সালে কি হয়, গুগল প্রতিষ্ঠা লাভ করে। ঠিক আছে, এই জন্যই 4 সেপ্টেম্বর মিলে গেছে। তো ভাবলাম এটা একটু নিয়ে আসি মাঝখান দিয়ে। তো আফিম যুদ্ধ তাহলে কার কার মধ্যে হয়েছে বললাম? আফিম যুদ্ধ হয়েছে হচ্ছে চীন আর যুক্তরাষ্ট্র, এটার মধ্যে। এবং দেখেন এই প্রশ্ন কোথায় আসছে, এখানে কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট খালি একটাই রেফারেন্স আনছি, বাট অন্যান্য রেফারেন্স আনতে পারি না। এইগুলো চাকরি পরীক্ষায় বহুতবার আসছে। আচ্ছা, এবার দেখেন কুনলুন কি, দেখেন কি আসছে, কুনলুন কি কোথায় আসছে দেখেন, ব্রার মানে কি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি যেটা রংপুরে অবস্থিত, ওইখানকার একটা প্রশ্ন, কুনলুন কি। তো এটা আসলে কি? রিসার্চ সেন্টার রিভার হিলস মাউন্টেন্স। এটা অ্যান্সার দেন তো, এটা অ্যান্সার দেন ঝটপট। এটা অ্যান্সার দেন। স্যার বলছে যে না না স্যার, এমনটা করিয়েন না। না, এমনটা করতে হবে। ওই যে একটা ব্যাপার আছে কি, যে একটা সময় ছিল, একটা কথা ছিল যে যে কি বাঙালি ফ্রি দিলে আলকাতরাও খায় না, কি জানি। তো এখন একটা জিনিস দেখলি, যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মানুষ ফ্রি জিনিস আসলে বেশি দিন খায় না। এই আমি যদি এখন মনে করেন যে কোর্স ছাড়ি, তখন দেখবেন ধুমায় মানুষজন ভর্তি হইতেছে, ক্লাস করুক বা না করুক, হ্যাঁ, কিন্তু হবে। কিন্তু এই যে আমি যে করতেছি, চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো কোনো করতে, কিন্তু এটাতে এই যে আপনারা ক্লাস করেন না রেগুলার। মাউন্টেন্স, ভেরি গুড। কুনলুন কি? একটু আগে আমি বলছি, হ্যাঁ, কুনলুন পর্বত। হ্যাঁ, একটু আগে আমি কিন্তু বলছি কুনলুন পর্বত। হিলস মানে হচ্ছে পাহাড়, হ্যাঁ, এটা না। কামরুন নাহার শারমিন বলছে হিলস, হ্যাঁ, হিলস না। প্রক্সিমা বলছেন মাউন্টেন্স, ইয়াসির আরাফাত বলছেন মাউন্টেন্স, ভেরি গুড। শিরিন ইসলাম বলছে মাউন্টেন্স, জোস। ওকে, তাহলে আমরা দেখি কই আছে। এই যে চলে আসছে। আমার তো মানচিত্র ছাড়া ভালোই লাগে না, তো মানচিত্র নিয়ে আসছি। দেখেন কি অবস্থা, কই চলেন, বাংলাদেশ কই খুঁজি, আগে বাংলাদেশ খুঁজি। হ্যাঁ, এই যে বাংলাদেশ, বাংলাদেশ। কালকে বেচারারা হেরে গেল। এই হলো বাংলাদেশ, দেখা যায়। ওকে, বাংলাদেশ। তাহলে বলেন তো এর পাশে কি আছে? স্বাভাবিকভাবে এর পাশে আছে হচ্ছে ইন্ডিয়া। আই হোপ দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু বইলেন আমাকে, ঠিক আছে। মামুন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, আরে সেরা, দেখা যাইতেছে। তো এই হলো বাংলাদেশ, এখানে আছে কি ইন্ডিয়া, এবং দেখেন এখানে আমরা এই যে এখানে আরেকটা দেশ দেখতে পাচ্ছি, এই হইল নেপাল। ঠিক আছে, আমরা গত ক্লাসে পড়ছিলাম ভুটান নিয়ে। কি পড়ছিলাম জানেন? আমরা গত ক্লাসে পড়ছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে? এই ভুটানের যে জাতীয় ভাষা, সেই ভাষায়। বলেন তো কোন ভাষায়? জংখা, মনে আছে? জংখা, ঠিক আছে। ওকে, আচ্ছা। তাহলে বলেন তো বাংলাদেশের 3 দিকে যে ভারত, গত ক্লাসে শিখছিলাম, তাহলে বলেন তো বাংলাদেশের ঠিক পাশে, আমি একটু কালারটা চেঞ্জ করি, বাংলাদেশের ঠিক পাশে এই যে বর্ডারটা, এই বর্ডারটা কার বলেন তো? বলেন তো এটা কে? এটা হচ্ছে কি এম। এম মানে কি? মায়ানমার। ঠিক আছে, এম মানে কি? মায়ানমার। বুঝতে পারতেছি?
ওকে, তাহলে দেখেন আপাতত কি পাইছি, আপাতত আমরা পাইছি এখান থেকে অনেকগুলো প্রশ্ন অ্যান্সার হয়ে যায়। দেখেন বাংলাদেশের ঠিক পাশে কে আছে? ভারত। আবার এই যে এখানে ফাঁকা আছে, দুইটা কালোর মাঝখানে ফাঁকা আছে, এখানেও কে আছে? ভারত। আবার এদিকেও কে আছে? ভারত। আবার এদিকে কে আছে? মায়ানমার। তো বাংলাদেশের তিন দিকে ভারত, আরেকদিকে কি? মায়ানমার। আমরা গত ক্লাসেও কিন্তু একটা চাকরির পরীক্ষার প্রশ্ন সলভ করছি যে বাংলাদেশের সীমান্তবর্তী কয়টা, মানে দেশ কয়টা? ভারত আর মায়ানমার। আমরা গত ক্লাসে আরেকটা প্রশ্ন করছিলাম যে বাংলাদেশের যে মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে অসমাপ্ত আত্মজীবনী সেটা সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে? যে ভুটান, জংখা। ঠিক আছে, ওকে। তো আমরা যদি আগের ক্লাসগুলো দেখি, আচ্ছা অনেকে অ্যান্সার করতেছেন, ভেরি গুড। আমরা যদি আগের ক্লাসগুলো দেখি, আমি অনেক আগের একটা ক্লাসে আপনাদেরকে পড়াইছিলাম কোরিয়া যুদ্ধ, মনে আছে? কোরিয়া যুদ্ধ, কোরিয়া যুদ্ধ কই কই হয়েছিল? এই যে এইখানে হয়েছিল কোরিয়া যুদ্ধ, এই হইল কোরিয়া। আর আপনি যদি বলেন এটা পুরোটাই হচ্ছে কোরিয়া দ্বীপ, যেটাকে বলে কোরিয়া পেনিনসুলা। আর মাঝখানে আমি যদি একটা দাগ টানি, মাঝখানে যদি আমি একটা দাগ টানি, কালো কালি নেই, এই যে একটা দাগ টানবো, এটা হচ্ছে 38তম অক্ষরেখা। আমি এটাও পড়াইছিলাম আপনাদেরকে যে 38তম অক্ষরেখা কি। 38তম অক্ষরেখা হচ্ছে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়াকে আলাদা করে এরকম একটা লাইন, যেটাকে আমরা বলি 38তম অক্ষরেখা। ঠিক আছে, আমরা বলছিলাম যে এই যে কোরিয়া যুদ্ধ, এটা 1950 সালে সংঘটিত হয়। কত সালে? 1950 সালে। ঠিক আছে, এবং আমরা আমরা গত ক্লাসে বা আগের ক্লাসগুলোতে দেখছি যে এই যে জাপান, আমরা দেখছিলাম এই হলো জাপান, এই যে দিকে আছে, আমি একবারে লাগাই দিলাম আর কি, এই পুরোটা হচ্ছে কি জাপান, বাট এখানে অনেক বিচ্ছিন্ন আছে আর কি, দ্বীপ টিপ আছে। তো যেহেতু দ্বীপ এর কথা বললাম, সেক্ষেত্রে আমি একটু তাহলে আলাদাই করে দিই, এটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। একটু আলাদা করে দিই, কেন? কারণ দ্বীপ নিয়ে তো আবার মারামারি আছে, সেটাও কিন্তু আমরা ক্লাসে পড়াইছি। হ্যাঁ, এই যে এইখানে জাপান শেষ, ঠিক আছে, এটা হলো জাপান। তাহলে আমরা এখানে দেখেন দুইটা পাচ্ছি, এই যে এই এক আর এই হইল দুই। ঠিক আছে, তো এটা হচ্ছে কি কুরিল দ্বীপপুঞ্জ, এটা শাখালিন দ্বীপপুঞ্জ, মনে আছে? কুরিল দ্বীপপুঞ্জ, শাখালিন দ্বীপপুঞ্জ। তো এই যে রাশিয়া আর এই যে জাপান, এই রাশিয়া আর জাপানের মধ্যে হচ্ছে এই শাখালিন দ্বীপপুঞ্জ আর কুরিল দ্বীপপুঞ্জ, এই দুইটা নিয়ে মারামারি আছে, বিরোধ আছে, এবং এই দুইটাই আসলে এখন কি রাশিয়ার দখলে আছে। আচ্ছা, এবং আমরা এখানে দেখেন আরো আরো যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এই যে এখানে যে আছে, এটা কি বলেন তো? কেউ কি বলতে পারবেন? মনে আছে? পড়ছিলাম আমরা ওই যে ফরমোজা বা ফরমোজাই বলে, ফরমোজা কোন দেশের পূর্ব নাম? ফরমোজা ছিল তাইওয়ান, মনে আছে? এটা কে? তাইওয়ান। এটাও কিন্তু ক্লাসে পড়াইছিলাম, কেউ ক্লাস মানে পড়ছেন হয়তো অনেকেই, কিন্তু ঠিক মতো বলতে পারতেছেন না। আচ্ছা, যেই হোক, না ক্লাস আর নেওয়া যাবে না। ওকে, খেয়াল করেন তাহলে, এই যে দেখেন এখানে কি লেখা আছে? কুলুন, এই যে কুলুন পেনিনসুলা, এটা কোন জায়গায় আছে? এই যে যে জায়গায় আছে এখানেই কি হংকং আছে। ঠিক আছে, এখানেই আছে হংকং, আর ঠিক এই যে এই জায়গায় আছে কি ম্যাকাও। ওকে, তো হংকং আর ঠিক ম্যাকাও পাশাপাশি। তো এই পুরোটা হচ্ছে চায়না, চায়নার এই যে এইখানে আছে হচ্ছে কি ম্যাকাও, সরি হংকং, আর এখানে আছে ম্যাকাও। ওকে, তো এই সেম এই ম্যাপটাই আমরা কিন্তু বিভিন্ন দিন বিভিন্নভাবে দেখছি। আমরা দেখছি যে ওই যে জাপান সাগর আর ইস্ট চায়না সি। হ্যাঁ, আপনাকে আমি প্রশ্ন করছিলাম যে জাপান সাগর আর হচ্ছে পূর্ব চীন সাগর, এর মাঝখানে কে আছে? কোরিয়া উপদ্বীপ। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্নভাবে প্রশ্ন সলভ করছিলাম। ওকে, আমরা বলছিলাম যে পূর্ব চীনের দক্ষিণে কোন দেশ অবস্থিত? আমরা পড়ছিলাম তাইওয়ান। আমরা পড়ছি তাইওয়ানের পূর্ব নাম ফরমোজা। আমরা পড়ছিলাম যে রাশিয়া আর জাপানের মধ্যে বিরোধপুঞ্জ দ্বীপের নাম কোনটা? আমরা পড়ছিলাম শাখালিন দ্বীপপুঞ্জ। কুরিল কেন বলি না, কারণ কুরিলের আসলে এই দুই দেশ কুরিল নিয়ে আসলে একটু লিবারেল, যদিও আসলে আমেরিকার কারণে রাশিয়া এই কুরিল দ্বীপপুঞ্জ অর্থাৎ 1 নম্বর দ্বীপপুঞ্জটা কখনোই জাপানকে পুরোপুরিভাবে হস্তান্তর করে না। যদিও তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যে এই চুক্তি মোতাবেক এই 2 নম্বরটা হচ্ছে মানে রাশিয়ার ধারের কাছে যেটা সেটা রাশিয়ার, জাপানের ধারের কাছে যেটা সেটা জাপানের হওয়ার কথা ছিল, কিন্তু আসলে সেটা রাশিয়া ছেড়ে দেয় নাই আমেরিকার কারণে। কারণটাও আমি বলে দিছিলাম, এই যে জাপানের ঠিক পাশে যে কুরিল দ্বীপপুঞ্জ, এই কুরিল দ্বীপপুঞ্জ যখন রাশিয়া ভাবতেছিল যে জাপানকে দিয়ে দিবে, তখন আমেরিকা কি ভাবতেছিল? আমেরিকা ভাবতেছিল যে এই যে কুরিল দ্বীপপুঞ্জ এখানে কি করবে? এখানে হচ্ছে একটা নেভাল বেস বা নৌঘাঁটি বানাবে। তো রাশিয়া ওই ভয়েই, মানে নৌঘাঁটি বানাইলে তো মানে বুঝতেই পারতেছেন যে কোনো সময় অ্যাটাক, সো রাশিয়া আর জাপানের সাথে এই দ্বীপপুঞ্জ নিয়ে কোনো প্রকার ইয়াতে যায় নেই। ঠিক আছে, তো এই হলো কুলুন পেনিনসুলা, এটা হচ্ছে হংকংয়ে অবস্থিত। তাহলে আমরা যদি পরের ম্যাপটা দেখি, এখানে আরো সুন্দর করে দেওয়া আছে, দেখেন এই যে গুয়াংডং, হ্যাঁ এটাই হচ্ছে চায়নার প্রদেশ। তো এই যে কুলুন, হ্যাঁ
এই যে কুলুন, হ্যাঁ এই কুলুনটা কোথায় আছে তাহলে দেখেন হংকং এ আছে, বাট এটা আসলে গুয়াংডং প্রদেশে ছিল ওই আমলে, এখন এটা হংকং এর আন্ডারে, ঠিক আছে, হংকং এর অধীন। তো আপনাকে প্রশ্ন করতে পারে, এই যে আমি যে প্রশ্নটা করছি যেটা অলরেডি আসছে, কুলুন কি বা কুনলুন কি, এটা পর্বত, আপনাকে প্রশ্ন করতে পারে কুনলুন পর্বতটি কোথায় অবস্থিত, আপনাকে অপশন দিয়ে দিতে পারে চায়না, হংকং, ম্যাকাও, তাইওয়ান। অ্যান্সার কি? চায়না। তাই না? চায়না নাকি অন্য কিছু? কি হবে? ওই যে কুলুন পেনিনসুলা মানে কুলুন উপদ্বীপ বা কুলুন এখানে পর্বতও আছে, কোথায় হবে? হংকং। কোথায় হবে? হংকং। ওকে, চলেন আমরা তাহলে কি শিখলাম এতক্ষণ ধরে বলেন তো? তাহলে আমরা কি শিখলাম বলেন? আমরা কি শিখছি? আমরা শিখছি যে 4 সেপ্টেম্বর, হ্যাঁ কি শিখছি বলেন? কেউ কিচ্ছু শিখে না, কেউ পড়াশোনা করে না, কেউ ক্লাসে আসে না, কেউ ক্লাস করে না, আর ক্লাস নিব না। 4 সেপ্টেম্বর বলেন কি হবে? 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বরে তাহলে কি হয়েছে বলেন তো? বলছিলাম যে 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর কি হয়েছে বলেন? 1998 কি হয়েছে? ওই যে গুগল, গুগল প্রতিষ্ঠা হয়। আর আরেকটা কি জিনিস শিখলাম জানি 4 সেপ্টেম্বর এইমাত্র? 1839, 1839-এ কি হয়? আফিম যুদ্ধ, ঠিক আছে, আফিম যুদ্ধ হয়। ওকে, এবং এই আফিম যুদ্ধ কোথায় হয়? এই আফিম যুদ্ধ কোথায় হয়? গুগল কোথায় প্রতিষ্ঠিত হয় বলেন তো? গুগল হচ্ছে প্রতিষ্ঠিত হয় হচ্ছে ইউনাইটেড স্টেটসে। আর আফিম যুদ্ধ কোথায় হয়? এটা হয় হচ্ছে ওই যে চায়না ভার্সেস কি? ইউকে, ঠিক আছে, চায়না ভার্সেস ইউকে, ঠিক আছে, মনে থাকবে। এই 4 সেপ্টেম্বরে আরো একটা ঘটনা ঘটে, সেটা কি? সেটা হচ্ছে সিনাই চুক্তি। কি চুক্তি বলেন তো? 4 সেপ্টেম্বরে আরো একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে সিনাই চুক্তি, ঠিক আছে। এই 4 সেপ্টেম্বর আরো একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে সিনাই চুক্তি। এখন কথা হচ্ছে 4 সেপ্টেম্বর কি বারবার মনে রাখবো? মনে রাখার দরকার নাই। এই ক্লাসটা আপনি একটু ভালোভাবে করেন, খাতায় নোট রাখেন, তাহলে আপনার এমনি মনে থাকবে, খালি পৃষ্ঠা উল্টাবেন পরীক্ষার আগে মনে পড়ে যাবে, ঠিক আছে। তো 4 সেপ্টেম্বরে আরো একটা ঘটনা ঘটে, সিনাই চুক্তি। তারিখ মনে রাখা লাগবে না, আপনার ঘটনাগুলো মনে রাখা লাগবে। সো যেহেতু তারিখ চলে আসছে, প্রত্যেকটা ঘটনাটা একটার সাথে আর একটা ইন্টারলিঙ্ক, প্রত্যেকটা ঘটনাই কি আমাদের জীবনে এবং আমাদের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি এটা দেখাই দিছি। তাহলে সিনাই চুক্তির কথা যদি বলি, খেয়াল করেন, এই যে সিনাই চুক্তি, হ্যাঁ, সিনাই ইন্টেরিম এগ্রিমেন্ট, হ্যাঁ, এটা তাহলে কি হয়েছে? রিলেটিং টু দ্য ড্যাশ ইজ সাইন, আচ্ছা, ওকে, রিলেটিং টু দ্য এই ইজ সাইন এটা থাকবে না, ঠিক আছে। সিনাই চুক্তিটা আসলে কোন কনফ্লিক্টের সাথে জড়িত, ঠিক আছে? ঝুমু বলছে 4 সেপ্টেম্বর 1939, না 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল। 1939-এ জাপান তখন চায়নাকে ভালোভাবে ডমিনেট করতেছিল। 1939-এ জাপান, কি বলে, জাপান বলতেছি, জাপান না, জাপান, চীন আর জাপান, জাপান, বাহ ভালো একটা শব্দ পাওয়া গেছে, চীন আর জাপান, জাপান। আচ্ছা, আপনারা জাপান করছেন আজকে সন্ধ্যায়? জানান তো আমাকে। এই যে প্রশ্ন করছি না, এই প্রশ্নের ধুমধাম অ্যান্সার আসবে, হ্যাঁ। ওই যে আজকে যিনি জিজ্ঞেস করলো যে কি জানি দাঁত ভেঙে গেছে নাকি হাবি যাবি কি জানি কমেন্ট টমেন্ট করতেছিল, কিন্তু ওই মনে করেন যে আল রাব্বানি বাবু বলছে রাশিয়া বনাম আমেরিকা স্নায়ুযুদ্ধ। বাবু, এইটা প্রক্সি যুদ্ধ হবে। কেন? একটু পরেই আসবে। রাশিয়া আমেরিকা স্নায়ুযুদ্ধ না, প্রক্সি যুদ্ধ। প্রক্সি যুদ্ধ কি জিনিস? প্রক্সি যুদ্ধ হচ্ছে যে ধরো ওই ধরেন যে ব্যাপারটা এরকম, কেমনে বলি, কারে দিয়ে বুঝাই। ও আচ্ছা, একটা ওই যে বাংলাদেশে একজন প্রখ্যাত উপস্থাপক আছে শাহরিয়ার নাজিম জয়, তো উনি কি করলেন, ধরেন উনি ওনার প্রোগ্রামে ইয়া নিয়ে আসলো, ওই যে ধরেন কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি যে শাহরিয়ার নাজিম জয় সে হচ্ছে ওই জায়েদ খানকে নিয়ে আসছে এবং একজন আরেকজনকে পচাইতেছে। তাহলে এই যে একজন আরেকজনকে পচাইতেছে, এরা তো সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়েছে। আর এদের ক্যামেরার পেছনে কি ছিল? একটা ছিল হচ্ছে শাহরিয়ার নাজিম জয়ের পিএস, আর একটা কি ছিল? জায়েদ খানের পিএস। তো ওই জায়েদ খানের পিএস আর শাহরিয়ার নাজিম খান জয়ের যে পিএস, তারা যে একটা স্নায়ুযুদ্ধ না, তারা যে একটা কোল্ড ওয়ারের মধ্যে ছিল, তারা যে একটা পরোক্ষ যুদ্ধে ছিল, ওইটা হচ্ছে আসলে কি প্রক্সি যুদ্ধ। এটা মানে আসলে বেসিক্যালি হয়েছে কি যে ওই দুইজনই আসলে যুদ্ধে লিপ্ত হইতে চাইছে। চাইলেই কিন্তু এই দুইজন ক্যামেরার সামনে না এসে ইন্টারভিউটা নাও দিতে পারতো, কিন্তু শাহরিয়ার নাজিম জয়ের যে পিএস, জায়েদ খানের যে পিএস, তারা কি করছে? তারা ইচ্ছা করেই দুইজনকে এক করছে, কারণ শিডিউল তো তারাই ঠিক করে, প্রোগ্রামের প্ল্যান তো তারাই ঠিক করে। তো ধরেন ওই দুইজন পিএস এর মারামারি করার ইচ্ছা ছিল, তারা সরাসরি মারামারি করতে পারে নাই, তারা যে মেইন ক্যারেক্টারদের মারামারি লাগাই দিছে। তো যখন আমি যেটা করব, হ্যাঁ ভেরি গুড, এই যে ইয়াসির আরাফাত বুঝতে পারছে,
ইয়াসির আরাফাত বুঝতে পারছে ব্যাপারটা যে রাশিয়া আর ইউক্রেন কি যুদ্ধে লিপ্ত হয়েছে, তো এখানে পিছন থেকে কে আসলে সাপোর্ট দিচ্ছে, ইউএসএ। তো এখানে আসলে ইউএসএ একটা প্রক্সি যুদ্ধ করতেছে, ঠিক আছে। মানে ব্যাপার হচ্ছে যে রাশিয়াকে যারা যারা সাপোর্ট দিচ্ছে, মানে আমি যদি কোরিয়া যুদ্ধের কথা বলি, তো কোরিয়া যুদ্ধে কি হয়েছে, কোরিয়া যুদ্ধে রাশিয়া নর্থ কোরিয়াকে সাপোর্ট দিছে, আর আমেরিকা কি করছে, স্বাভাবিক, আমি রাশিয়া যেদিকে যাব আমি তো সেদিকে যাব না। তো রাশিয়া যেরকম নর্থ কোরিয়াকে সাপোর্ট দিছে, আমেরিকা দক্ষিণ কোরিয়াকে সাপোর্ট দিছে। তাহলে আলটিমেটলি কি হয়েছে, ওই যে রাশিয়া আর আমেরিকার মধ্যে কি প্রক্সি যুদ্ধ হয়েছে, ঠিক আছে। প্রক্সি যুদ্ধ, এটা স্নায়ু যুদ্ধ বলবো না আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে সিনাই চুক্তি বলেন, তাহলে আমরা চলেন ফিরে আসি, এখানে চলে আসি 4 সেপ্টেম্বর আরেকটা চুক্তি হয়, সেটা হচ্ছে সিনাই চুক্তি। বলেন তো এই সিনাই চুক্তিটা আসলে কোন কনফ্লিক্টের সাথে জড়িত ছিল? আলজেরিয়া আর্মেনিয়া কনফ্লিক্ট, আরব ইসরায়েলি কনফ্লিক্ট, প্যালেস্টাইন ইসরায়েলি কনফ্লিক্ট, নাকি জাপান চায়না কনফ্লিক্ট? 4টা অপশন আছে, ক খ গ ঘ। আপনারা চাইলে এবিসিডি দিয়েও অ্যান্সার করতে পারেন। সিনাই চুক্তিটা, হ্যাঁ, এই যে সিনাই চুক্তি, এটা কোন দুইটা দেশের মধ্যে বা কোন দুইটা দেশের কনফ্লিক্টে, সংঘর্ষে বা যুদ্ধের সাথে জড়িত? আচ্ছা, মিম গরমে চা পান করেন না, শিরিন কফি খাইছেন, ভেরি গুড। ওকে, তো সিনাই চুক্তিটা আসলে কার মধ্যে হয়েছে, এইটা আসলে কোন কনফ্লিক্টের সাথে জড়িত? এটা হচ্ছে আরব ইসরায়েলি কনফ্লিক্টের সাথে জড়িত। আরব ইসরায়েল যুদ্ধ 1967 সালে যে আরব ইসরায়েল যুদ্ধ হয়, সেই যুদ্ধেরই বিভিন্ন, মানে 1967 সালে তো আরব ইসরায়েলের যুদ্ধটা হইল। সেই যুদ্ধ হওয়ার পরে বিভিন্ন ঘটনা পরিক্রমায় এই সিনাই চুক্তিটা হয় শান্তি বজায় রাখার জন্য, বা শান্তি চুক্তিও বলতে পারি। তো আরব ইসরায়েলি কনফ্লিক্ট, ঠিক আছে, এই আরব ইসরায়েলি কনফ্লিক্টটা কি, আরব ইসরায়েলি কনফ্লিক্ট হচ্ছে সিনাই চুক্তির সাথে জড়িত, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। কি বলছে দেখেন, দ্য সিনাই ইন্টারিম এগ্রিমেন্ট ওয়াজ সাইনড ইন। আচ্ছা, এই যে সিনাই চুক্তি, এই সিনাই চুক্তিটা কত সালে হয়, এটা হলো প্রশ্ন। সিনাই চুক্তিটা কত সালে হয়, ঠিক আছে। সিনাই চুক্তি হয় হচ্ছে 1975 সালে, এটা আমরা মনে রাখতে পারি। তারিখটা তো আসলে আমাদের মনে রাখার দরকার নাই, তারিখটা যদিও আমরা অলরেডি মাথায় আমাদের হয়তো ঢুকে গেছে, 4 সেপ্টেম্বর। এটা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে আরো ভালো, ঠিক আছে। তো 1975 সালে কি হয়, 1975 সালে হচ্ছে সিনাই চুক্তি সংঘটিত হয়। এবং আমরা জানি যে 1975 সাল বাংলাদেশের বা আমাদের জাতীয় জীবনে খুবই কালো একটা অধ্যায়, এই বছরটা সবাই জানি কি কারণে। তো সেই বছরই হচ্ছে কি সিনাই চুক্তি হয়, ঠিক আছে। তো 1975 সালে সিনাই চুক্তি হয়, যেটা হচ্ছে আরব ইসরায়েলি কনফ্লিক্টের সাথে জড়িত। তো এই 1975 সালের 4 সেপ্টেম্বর সিনাই চুক্তিটা যখন হইল, পরবর্তীতে 1978-এ যেটা হয়েছে, একটা পূর্ণ চুক্তি হয়, ঠিক আছে। একটা পূর্ণ চুক্তি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে কি, গত ক্লাসে আমরা পড়ছিলাম ক্যাম্প ডেভিড চুক্তি, ঠিক আছে। গত ক্লাসে আমরা পড়ছিলাম ক্যাম্প ডেভিড চুক্তি। এবং আমরা গত ক্লাসে একটা ছবিও দেখছিলাম, যে এই ছবিতে বলা ছিল যে কারা কারা আসলে সেখানে ছিল। হ্যাঁ, তো আমরা দেখছিলাম যে মিশর এবং কি ইসরায়েল, এই দুই দেশের প্রধান, তারা হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তিটা করেন 1978 সালে। এবং মধ্যস্থতাকারী হিসেবে কে ছিল, ওই যে সব জায়গায় যে ঘাতলা বাঁধায়, ইউএসএ। ইউএসএ হচ্ছে কি মধ্যস্থতা করে, ঠিক আছে। এই যে দুইটা দেশের মধ্যে যে চুক্তি হবে, এটার মধ্যস্থতা করে কে, মিডলম্যান কে ছিল, মিডলম্যান ছিল হচ্ছে ইউএসএ, ঠিক আছে। তাহলে আরব ইসরায়েল কনফ্লিক্ট, ঠিক আছে, এই আরব ইসরায়েল কনফ্লিক্টের একটা ঘটনা প্রবাহ হচ্ছে 1975 সালে যখন সিনাই চুক্তি হইল। অর্থাৎ 1967 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয়, 1967 সালে, বলেন তো 1967 সালে আরব ইসরায়েলের কততম যুদ্ধ হয়? 1967 সালে যে আরব ইসরায়েল যুদ্ধ হইল, এই আরব ইসরায়েল যুদ্ধ হওয়ার সময় বিভিন্ন যে আমার আছে, গাজা, মানে তারপরে হচ্ছে সিনাই, এরকম বেশ কিছু জায়গা হচ্ছে দখল হয়ে যায়, ঠিক আছে। এবং এই ধরনের জায়গাগুলো নিয়ে খুব মারামারি চলে, ঠিক আছে। আচ্ছা, তো 1967 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হইলো, তখন এই যে গাজা, তারপরে সিনাই, এই যে জায়গাগুলো আছে, এই যে গাজা সিনাই উপত্যকা, এই জায়গাগুলো নিয়ে খুব মারামারি হয়, একটা কনফ্লিক্ট থাকে। সেই কনফ্লিক্টগুলো ঠিক করার জন্য 1978 সালে কি হয়, যে মিশর আর ইসরায়েলের মধ্যে একটা চুক্তি হয়, ক্যাম্প ডেভিড চুক্তি, ঠিক আছে। এবং সেই চুক্তিতে মধ্যস্থতাকারী কে ছিল, ইউএসএ। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো, এই ঘটনা প্রবাহগুলো মনে রাখবো, সালগুলো একটু মনে রাখবো। আরব ইসরায়েল যুদ্ধ খুবই কমন একটা টপিক, এখান থেকে বিসিএস এও প্রশ্ন আসছে, অনেকবার প্রশ্ন আসছে, তো এগুলো একটু ভালো করে মনে রাখবো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 1967, ওই যে 1967 অপশনটা কেন আছে বুঝছি তো, 1967 সালে হচ্ছে আরব ইসরায়েলের যুদ্ধটা হয়। ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নে কি আছে দেখেন, অপারেশন সুইফট ইজ রিলেটেড টু,
বলেন অপারেশন সুইফট এটা কোন যুদ্ধের সাথে জড়িত? অপারেশন সুইফট, আচ্ছা ভেরি গুড নাদিয়া সুলতানা, ভেরি গুড। আচ্ছা অপারেশন সুইফট ইজ রিলেটেড টু কোন, মানে কোন যুদ্ধের সাথে জড়িত? অপারেশন সুইফট এই যে নামটা, এই অপারেশন সুইফট আসলে কোন যুদ্ধের সাথে জড়িত, এটাই হলো প্রশ্ন। অপারেশন সুইফট এটা কোন যুদ্ধের সাথে জড়িত বলেন? অপারেশন সুইফট। আচ্ছা কি জানি খেইপা গেছে, বলছে যে দুষ্টু লোকের দল যুদ্ধ বাধায় আবার বিচারপতি হয়। হে হে হে, ভালো বলছে, খারাপ না। ঠিক আছে, ওকে, আমরা খেপে যাব না, আমরা একটু শান্তি বজায় রাখবো, কেউ খেপাখেপিতে যাব না। ঠিক আছে। আচ্ছা মামুন বলছে ইউএসএ বড় ভাই, এখন কল্লাক। একটা ভিডিও দেখলাম সেদিন, কি বড় ভাই কল্লাক কল্লাক, কি যে অবস্থা, আপনারা যে কি দেখেন ইদানিংকালে, এগুলো আবার আমার বলে চলে আসে, দুঃখ দুঃখ কষ্ট। অপারেশন সুইফট ইজ রিলেটেড টু ভিয়েতনাম ওয়ার, ঠিক আছে, ভিয়েতনাম ওয়ার, থাই ফ্রাঙ্কো ওয়ার নহে, সিনো জাপানিজ ওয়ার নহে, কোরিয়া ওয়ার নহে। এই তিনটা যুদ্ধ নিয়ে আমাদের যারা ক্লাসগুলো রেগুলার করেন, তারা আসলে রেগুলার যারা করেন তারাও কতটুকু পারেন আমি জানি না। আমি হতাশ আজকে, মানে আপনাদের পারফরমেন্স খুবই হতাশ। আচ্ছা আমি সবই পড়াই মাহবুব, বাংলাদেশ তো মনে হয় গতকালকেও পড়াইছি, আজকেও তো কিছু কিছু জিনিস পড়াইছি। বাংলাদেশ যে একেবারে পড়াই না তা কিন্তু না। হুম শুরুর দিকে যখন আমি ওই যে ইয়াগুলো পড়াইতাম, তখন অনেকে মানচিত্র মানচিত্র চাইতো, তো পরে ভালো মানচিত্রগুলো একটু ধরি। তো এখন ওই যে মানচিত্র ধরছি, প্লাস বাংলাদেশও তো থাকে থাকে, মানে আমি ট্রাই করি প্রশ্ন সলভ করার, যেন আপনাদের ওই কাভার, মানে এখন টপিক ধরে আগেলে তো অনেক সময় লাগবে, এমনি আপনারা ক্লাস করেন না, তারপর যদি টপিক ধরে পড়াইতে চাই তো আরোই লোকজন থাকবে না। তো এই জন্য যেটা করি যে আসলে আপনাদের সামনে যে পরীক্ষাগুলো থাকে, সেই পরীক্ষার জন্য সাজেশন ক্লাস নেই, পরীক্ষার প্রশ্নও সলভ করাই, আবার এই যে এরকম এক্সট্রা কিছু কোশ্চেনও দেই। ঠিক আছে, তাহলে অপারেশন সুইফট এটা আসলে কার সাথে জড়িত? এটা আসলে ভিয়েতনাম ওয়ারের সাথে জড়িত। ঠিক আছে, অপারেশন সুইফট এটা হচ্ছে ভিয়েতনাম ওয়ারের সাথে জড়িত, এবং এই ভিয়েতনাম ওয়ার হচ্ছে শুরু হয় 1955 সালে। ঠিক আছে, কত সালে শুরু হয় বলেন তো ভিয়েতনাম ওয়ার? এটা ভিয়েতনাম ওয়ার, আমি এই পাশে লিখি, ভিয়েতনাম ওয়ার শুরু হয় হচ্ছে 1955 সালে এবং চলতে থাকে 1975 সাল পর্যন্ত, প্রায় 20 বছর ধরে এটা চলে ভিয়েতনাম ওয়ার, 55 থেকে 75। এবং এই ভিয়েতনাম ওয়ার বেসিক্যালি ওই যে কোরিয়া যুদ্ধের মতোই। কোরিয়া যুদ্ধে কি হয়েছিল? কোরিয়া যুদ্ধে নর্থ এবং কি সাউথ, এই দুইজনের মধ্যে যুদ্ধ হয়। ঠিক আছে, কোরিয়া যুদ্ধ হয় হচ্ছে 1950 সালে, শেষ হয় হচ্ছে 1953 সালে। ঠিক আছে, এবং কোরিয়া যুদ্ধ কার কার মধ্যে হয়? নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া। ভিয়েতনাম ওয়ার কবে শুরু হয়? 1955 সালে, শেষ হয় 1975 সালে। প্রায় 20 বছর ধরে হওয়া এই যুদ্ধ, 20 বছর ধরে হওয়া এই যুদ্ধ, এটা কার কার মধ্যে হয়? এটা হচ্ছে ওই যে নর্থ ভিয়েতনাম আর কি সাউথ ভিয়েতনাম, এই দুইটা পার্টের মধ্যে হয়। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, যেখানেই নর্থ সেখানেই রাশিয়া, সেখানেই চায়না। ঠিক আছে, কি বলছি? যেখানেই নর্থ সেখানেই রাশিয়া, সেখানেই চায়না। তাহলে একটু বুদ্ধি করে বলেন তো, এই যে কোরিয়া ওয়ারে নর্থ কোরিয়া, কোরিয়া ওয়ার, এই যে কোরিয়া ওয়ার, এই কোরিয়া যুদ্ধে নর্থ কোরিয়াকে কারা কারা সাপোর্ট দিচ্ছে বলেন? ঝটপট বলেন, ঝটপট বলেন। আমি কি বলছি? যে যেখানে নর্থ সেখানেই কি রাশিয়া, যেখানে নর্থ সেখানেই রাশিয়া, যেখানে নর্থ সেখানেই রাশিয়া। তাহলে বলেন যে নর্থ কোরিয়া, হ্যাঁ এই যে কোরিয়া যুদ্ধে নর্থ কোরিয়া এর সাথে কারা কারা ছিল? নর্থ কোরিয়ার সাথে কারা কারা ছিল? ছিল হচ্ছে রাশিয়া এবং চীন। ঠিক আছে, এই নর্থ কোরিয়ার সপক্ষে কারা ছিল? রাশিয়া এবং চীন, রাশিয়া আর কি চায়না। ঠিক আছে, আচ্ছা আমি কি বলছি? আমি আরেকটা কথা বলছি, যে যেখানেই সাউথ সেখানেই কি ইউএসএ, যেখানেই সাউথ সেখানেই কি ইউএসএ। তাহলে বলেন তো, যেখানে সাউথ সেখানে যদি ইউএসএ হয়, তাহলে বলেন তো কোরিয়া যুদ্ধে দক্ষিণ কোরিয়ার পক্ষে কারা ছিল? ঝটপট, কোরিয়া যুদ্ধে দক্ষিণ কোরিয়ার পক্ষে কারা ছিল? কোরিয়া যুদ্ধে দক্ষিণ কোরিয়ার পক্ষে কারা ছিল? ঝটপট বলেন বলেন বলেন, দ্রুত, কারা ছিল? সাউথ মানেই হচ্ছে কি ইউএসএ, যেখানে সাউথ পাবেন সেখানেই আপনি কি ইউএসএ বসাই দিবেন। ঠিক আছে, তাহলে বলেন তো যে দক্ষিণ, এই যে কোরিয়া যুদ্ধে দক্ষিণ কোরিয়া, হ্যাঁ কোরিয়া যুদ্ধে দক্ষিণ কোরিয়া, এখানে তাহলে কি হবে? সাউথ
কোরিয়া যুদ্ধে মানে সাউথ কোরিয়া এর পক্ষে কারা ছিল? এর পক্ষে ছিল হচ্ছে ইউনাইটেড স্টেটস বা যুক্ত রাষ্ট্র। এবং এইখানে যেমন আমি চায়না লিখছি না, তাহলে এখানে কারে দেওয়া যায়? এখানে হচ্ছে জাপানকে রাখতে পারেন। ঠিক আছে, কাকে রাখতে পারেন? জাপান। মানে এমনি রাখলাম আর কি। এখানে যেমন দুইটা দেশ দিচ্ছি, ওখানে দুইটা দেশ দিচ্ছি, বাট মেইনলি আসলে কাকে কাকে নিয়ে কথা বলতেছে এটা মনে হয় আপনারা বুঝে গেছেন। মেইনলি কোন দুইটা দেশ নিয়ে কথা বলতেছি বলেন তো? মেইনলি আমার কথা বলার জায়গা কিন্তু এই দুইজন, রাশিয়া আর কে? এই যে ইউএসএ। ঠিক আছে, এটা ইউএসএ লিখে দিই না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আচ্ছা, তাহলে আমি কি বলছি? যেখানে নর্থ সেখানে কে আছে? রাশিয়া। যেখানে সাউথ সেখানে কে আছে? ইউএসএ। তাহলে একটু বুদ্ধি করে বলেন তো, এই যে ভিয়েতনাম ওয়ারটা কার কার মধ্যে হয়েছে? নর্থ ভিয়েতনাম আর সাউথ ভিয়েতনাম। তাহলে বলেন তো এই নর্থ ভিয়েতনামকে কারা সাহায্য করছে? এই নর্থ ভিয়েতনামকে কারা সাহায্য করছে? ঝটপট ঝটপট বলেন। ভিয়েতনাম ওয়ারটা হয়েছে 1955 সালে শুরু, শেষ হয়েছে 1975 সালে। এবং এই ভিয়েতনাম ওয়ারটা আসলে কার কার মধ্যে হয়? নর্থ ভিয়েতনাম, সাউথ ভিয়েতনাম। আমার প্রশ্ন হচ্ছে এই নর্থ ভিয়েতনাম কে সাপোর্ট দিছে কোন দেশ? নর্থ ভিয়েতনামকে সাপোর্ট দিছে কোন দেশ? নর্থ ভিয়েতনামকে সাপোর্ট দিছে কোন দেশ বলেন? কামরুন নাহার শারমিন বলছে রাশিয়া। ভেরি গুড, জোস। ওকে, তাহলে নর্থ মানে কি? ঝুমু, রাশিয়া। ভেরি গুড। তাহলে নর্থ মানেই হচ্ছে কি? রাশিয়া। তাহলে বলেন তো যে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ভিয়েতনাম যুদ্ধে নর্থ কোরিয়াকে সহায়তা দেয় কে, বা নর্থ কোরিয়ার পক্ষে ছিল কে, বা ভিয়েতনাম যুদ্ধে কোন সমাজতান্ত্রিক রাষ্ট্র, কোন কমিউনিস্ট রাষ্ট্র অংশগ্রহণ করে, প্রক্সি যুদ্ধে অংশগ্রহণ করে, কি হবে? রাশিয়া। আরে অস্থির, ভেরি গুড, জোস। তাহলে এবার বুদ্ধি করে বলেন। ভেরি গুড, ভেরি গুড। জারিন, প্রক্সিমা, ভেরি গুড। আচ্ছা, মাটির মানুষ, আরে জোস। না, এখানে চায়না ছিল না। মাটির মানুষ, এখানে চায়না ছিল না। আচ্ছা, ভিয়েতনাম ওয়ার, সাউথ। তাহলে বলেন তো ভিয়েতনাম ওয়ারে কেন চায়না বা অন্যান্য দেশ আনতেছে না? একটু পরে বলতেছি। ভিয়েতনাম ওয়ারে আসলে সাউথ যে ভিয়েতনাম, সেই সাউথ ভিয়েতনামকে আসলে কারা সাপোর্ট করছে? সাউথ মানেই কি? সাউথ মানেই হচ্ছে ইউএসএ। তাহলে বলেন তো ভিয়েতনাম ওয়ারে সাউথ ভিয়েতনাম যে পোর্শনটা ছিল, ভিয়েতনাম ওয়ার যে দুইটা দেশের মধ্যে হয় নর্থ আর সাউথ, এই সাউথ ভিয়েতনামের পক্ষে কারা ছিল? ইউএসএ। তো তাহলে বুদ্ধি করে বলেন তো যে ভিয়েতনাম যুদ্ধে কোন দুইটা দেশ প্রক্সি যুদ্ধ করে? ডিরেক্ট যুদ্ধ করে না, বাট তারা যুদ্ধে অংশগ্রহণ করে। প্রক্সি যুদ্ধ বলেন ঝটপট। এই কাজটা আমরা অনেকেই করি, তাই না? আপনারা ওই যে অনেকে কলেজে ভার্সিটিতে এগুলো করে আসছেন। আপনি জান না, আরেকজন আপনার হয়ে লাভবায়ক, প্রেজেন্সার এগুলো বলে। তো ওইটাই এখানে করছে। নর্থ ভিয়েতনাম আর সাউথ ভিয়েতনাম আড়ালে কি করছে? আড়ালে আসলে যুদ্ধ করছে কারা? রাশিয়া আর ইউএসএ। রাশিয়া ভাবছে যে আমি নর্থ ভিয়েতনামকে সাপোর্ট দেই ইউএসএ কে ট্যাকেল দেওয়ার জন্য। ইউএসএ ভাবছে যে তুমি আমার সাথে বাটপারি করতে আসতেছো, দাঁড়াও আমি সাউথ হয়ে তোমাকে মারতে আসতেছি। তো এই যে রাশিয়া আর ইউএসএ, হ্যাঁ, তাহলে রাশিয়া আর ইউএসএর মধ্যে কি হয়েছে? প্রক্সি যুদ্ধ। কি জানি ক্লাসে একটা কথা বলছিল যে স্নায়ু যুদ্ধ বা কিছু একটা। তো আসলে এখানে আমরা কি বলবো? এই যে দুইটা দেশ, এই দুইটা দেশের মধ্যে আসলে কি হয়েছে? এই যে দুই ভদ্রলোক কি করছে আসলে বলেন? এই যে ভদ্রলোক, রাশিয়া আর ইউএসএ, এরা আসলে কি করছে বলেন তো? এরা আসলে যেটা করছে সেটাকে আমরা বলি হচ্ছে প্রক্সি যুদ্ধ, প্রক্সি ওয়ার। বুঝছি তো? ওকে, ঠিক আছে। সেরা সেরা। কাকুলি, আচ্ছা, টপি আক্তার, ফারজানা ইয়াসমিন, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা এখানে অনেক কিছু কথাবার্তা শিখে ফেলছি। হ্যাঁ, অনেক কথাবার্তা শিখে ফেলেছি। তো এইবার আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলি, সেটা হইল 1946 থেকে 1954। ঠিক আছে, এখানেও একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যারা আমার ক্লাস করছেন আগে, তারা একটা টার্ম শিখছেন, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ইন্দো চায়না। এরকম একটা টার্ম শিখছেন, ফ্রেঞ্চ ইন্দো চায়না। শিখছেন? মনে আছে? আমি আপনাদেরকে পড়াইছিলাম ফ্রেঞ্চ ইন্দো চায়না। তো এই যে ফ্রেঞ্চ ইন্দো চায়না মানেই বুঝতেছেন তো? মানে হচ্ছে যে ইন্দোনেশিয়ার আর চায়নার কিছু একটা, তাই না? তো অনেকটা ওই রকমই। হ্যাঁ, ইন্দোনেশিয়ার উপরে আর চায়নার নিচে কয়েকটা জায়গা ছিল, যে জায়গাগুলো আসলে ফ্রান্সের উপনিবেশ ছিল, ফ্রান্সের কলোনি ছিল, ফ্রান্সের অধীনে ছিল। তো সেই জায়গাগুলোতে যুদ্ধ বাঁধে, এবং সেই যুদ্ধটাকে আমরা বলি হচ্ছে ইন্দো চায়না ওয়ার, এবং সেটা দুইবার হয়। ঠিক আছে, প্রথম যুদ্ধ যেটা, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই যে এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইন্দো চায়না ওয়ার। দেখা যায়? আমি আরেকটু সাইডে লিখি। হ্যাঁ, কি বললাম? ইন্দো চায়না ওয়ার। হ্যাঁ, ইন্দো চায়না ওয়ার, ইন্দো চায়না ওয়ার। এইটা হচ্ছে ফার্স্ট ওয়ার, আর এটা হচ্ছে সেকেন্ড ওয়ার।
ক্লিয়ার? বুঝতে পারছি। তাহলে একটু কমেন্টে লেখেন তো, সবাই একটু কমেন্ট করেন। এখন কমেন্ট করলে যেটা হবে ওই আপনাদের পড়া হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটু সবাই কমেন্টে লেখেন যে ইন্দো চায়না ওয়ার লিখে, ওই যে আমাদের এখানে নাহিদা সুলতানা খুব সুন্দর করে দেখি নোট করে এই কমেন্টের মধ্যে, আপনারা ওই কাজটা করেন। আপনারা লেখেন ইন্দো চায়না ওয়ার ফার্স্ট ওয়ার কবে কবে হয়। ফার্স্ট ওয়ার হচ্ছে 1946 থেকে 54, আর সেকেন্ড ওয়ার কি 1955 থেকে 1975। ঠিক আছে, কেন কমেন্ট করতে বলছি তাহলে আপনার একটু এটা এই জন্য না যে আপনার মানে মাথায় গেঁথে যাওয়ার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যে কথাটা বলছি এটা আসলে আপনারা বুঝছেন কিনা, আমি আপনাদের কমেন্ট দেখলেই বুঝবো। আমি যে কথাটা বলতেছি এটা গুছাই বলছি কিনা সেটা একটু চেক করতে চাই, যে আপনি যদি লিখতেন সঠিকভাবে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার বলাটা ঠিক আছে। তো ইন্দো চায়না ওয়ার একটু পরে ম্যাপ আছে, ম্যাপ দিকে বুঝাই দিবনি। ইন্দো চায়না ওয়ার হচ্ছে দুইবার ঘটে। তো এবং সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যায়, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যায়, অর্থাৎ জাপানের যে আক্রমণ বা জাপানের যে আগ্রাসী মনোভাব যেটা 1945 সালে পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। জাপান অনেক জায়গা দখল করে ফেলছিল, যে ফ্রান্সের উপনিবেশ, ব্রিটিশদের যে কলোনি ছিল সব জাপান দখল করে মানে অ্যাটাক করতেছিল। তো 1945 সালে জাপানের এই অহংকার যখন চূর্ণ হয়ে যায়, তখন 1946 সালে মোটামুটি অনেকগুলা জায়গা কি স্বাধীন হয়ে যায়। স্বাধীন মানে কি জাপানের অধীনস্থ থেকে মুক্ত হয়, স্বাধীন না, জাপানের অধীনস্থ থেকে মুক্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানে কি ডেফিনেটলি 1946 সাল। তো 1946 থেকে 1954 এই সময়ে প্রথম ইন্দো চায়না ওয়ার হয়, এবং এরপর 1955 থেকে 1975 তখন হচ্ছে দ্বিতীয় ইন্দো চায়না ওয়ার হয়। এবং এই দ্বিতীয় ইন্দো চায়না ওয়ার এটা আসলে কি ভিয়েতনাম ওয়ার। ঠিক আছে, দ্বিতীয় ইন্দো চায়না ওয়ার এটাকে আমরা বলি হচ্ছে ভিয়েতনাম ওয়ার। ঠিক আছে, আচ্ছা মাত্র একজন লিখছে, সাফা। আচ্ছা, টপি আক্তার লিখছে, মিম লিখছে, মাটির মানুষ লিখছে 1946 থেকে 54। 1946 থেকে 54 কি? 1946 থেকে 54 হচ্ছে ইন্দো চায়না ওয়ার, ফার্স্ট ইন্দো চায়না ওয়ার। এইটা বুঝছেন কিনা সেই জন্যই লিখতে বলছি। আমি এটাও বুঝাতে পারি নাই যে আপনাদের কিভাবে লিখতে হবে। ও মোর খোদা, এই যে আমি এটা বলছি, আপনি লিখবেন কি লিখবেন জানেন? কমেন্ট, এই যে কমেন্ট এভাবে করেন, ফার্স্ট ইন্দো চায়না ওয়ার 1946 থেকে 1954। কেন? কারণ ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1945-এ, এরপরে হচ্ছে কি 46 থেকে 54 এই কয়েক বছর ফার্স্ট ইন্দো চায়না ওয়ার হয়। আর সেকেন্ড ইন্দো চায়না ওয়ার এইটা কখন হয়? এইটা হয় হচ্ছে 1955 থেকে 1975। ক্লিয়ার? বুঝতে পারছি? আরে সেরা সেরা, জালালউদ্দিন বাবু, মামুন খান, মৌ চৌধুরী, সেরা সেরা। তাহলে ইন্দো চায়না, ঠিক আছে। তো এই ইন্দো চায়না ওয়ার, তো সেকেন্ড ইন্দো চায়না ওয়ারটা আসলে কি ছিল বলছিলাম একটু আগে। সেকেন্ড ইন্দো চায়নাটা আসলে কি? সেকেন্ড ইন্দো চায়নাটা হচ্ছে ওই যে ভিয়েতনাম ওয়ার। ঠিক আছে, সেকেন্ড ইন্দো চায়না আসলে কি ছিল? ভিয়েতনাম ওয়ার। এগুলো ডিটেলস পরে পড়বো। ফার্স্ট ইন্দো চায়না, ওকে। তাহলে ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা ছিল হচ্ছে এরকম। তো আমরা আপনাদেরকে পড়াইছিলাম বিগত ক্লাসে, এই ম্যাপগুলো আপনাদের মোটামুটি পরিচিত, কারণ এগুলো নিয়ে আগে আমি কথা বলছি। তাও আমি আর একটু বলি, সেটা হইল এই যে দেখেন থাইল্যান্ড। আমরা একটা কমন প্রশ্ন অ্যান্সার করছিলাম, সেটা হচ্ছে যে একটা প্রশ্ন আমি আপনাদেরকে পড়েছিলাম যে পৃথিবীর কোন দেশ কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না, কখনো কোনো দেশের কলোনি ছিল না? অ্যান্সার কি? এই যে থাইল্যান্ড। ঠিক আছে, আর এখানে যে নীল কালিতে যে জায়গাটা দেখতেছেন, সরি নীল বলি, হলুদ, পুরা যে হলুদ যে জায়গাটা, এটা আসলে কি? মালয়েশিয়া। বাট এখানে কি লিখছে দেখেন, ব্রিটিশ মালয়েশিয়া। ঠিক আছে, এর মানে কি? ব্রিটিশ মালয়েশিয়া। এর মানে কি? এর মানে হচ্ছে এই মালয়েশিয়াটা একটা সময় কার কলোনি ছিল, কার উপনিবেশ ছিল? ব্রিটিশদের। আমি আপনাদেরকে একটা প্রশ্ন সলভ করেছিলাম যে পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশ ছিল? ঠিক আছে, ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল? এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক একইভাবে আপনাকে প্রশ্ন করতে পারে যে মালয়েশিয়া কার অধীনে ছিল, কার উপনিবেশ ছিল, কার কলোনি ছিল? ব্রিটিশ। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই যে এখানে আসেন, এই যে ম্যাপটা আছে, ঠিক আছে, এই ম্যাপটা দেখেন। এই যে থাইল্যান্ড যে কোনো কালেই কি ছিল না, কোনো কারো অধীন ছিল না। ঠিক আছে, এই থাইল্যান্ডের ঠিক পাশে, হ্যাঁ থাইল্যান্ডের ঠিক পাশে আমি যদি আপনাকে ফ্রেঞ্চ ইন্দো চায়না এটা বুঝাইতে চাই, ফ্রেঞ্চ ইন্দো চায়না আসলে কে সেটা আমি একটু আপনাকে বুঝাই। আমি কালো কালি দিয়ে একটু মার্ক করে দিই, তাহলে আপনি বুঝবেন। আমাকে বলেন তো, আমি যেই মার্কটা দিছি, হ্যাঁ আমি যে ডিমার্কেশনটা দিছি, এই ডিমার্কেশন হচ্ছে, আমাকে একটু বলেন যে এই ডিমার্কেশনটাই হচ্ছে কি ফ্রেঞ্চ ইন্দো চায়না? দেখেন আমি যে কালো মার্কটা করছি, যে কালো বর্ডারটা দিছি, ঠিক আছে, যে কালো বর্ডারটা দিছি সেটাই হচ্ছে ফ্রেঞ্চ ইন্দো চায়না। সেটাই হচ্ছে কি ফ্রেঞ্চ ইন্দো চায়না। অর্থাৎ একদম উপরে দেখেন,
একদম উপরে কে আছে, এই যে দেখেন এখানে কি চায়না আছে, ঠিক আছে। আবার আপনি যদি এইখানে দেখেন এখানে কে আছে দেখা যায়, এই যে এখানে কিন্তু ইন্দোনেশিয়া আছে, যতটুকুই হোক দেখা যায়। তো ইন্দোনেশিয়া, তো ইন্দোনেশিয়া আর চায়নার মাঝখানে এই জায়গাটাকে আমরা বলতাম ইন্দোচীন, এবং এটাকে আমরা বলি ফ্রেঞ্চ ইন্দোচীন বা ফ্রেঞ্চ ইন্দো চায়না। কেন? কারণ এটা কারো উপনিবেশ ছিল, ফ্রান্সের। প্রশ্ন হইতেছে দেখেন তো, এই যে কালো যে বর্ডারটা দিছে এখানে কয়টা দেশ দেখতে পাচ্ছেন? কয়টা দেশ দেখতে পাচ্ছেন বলেন, কয়টা দেশ দেখতে পাচ্ছেন? তিনটা। কি কি বলেন তো, কি কি? এই যেখানে কে আছে, কম্বোডিয়া, ঠিক আছে। আবার এখানে কে আছে, এই যেখানে লেখা আছে, এই যেখানে লেখা আছে সাদা কালিতে, ভিয়েতনাম দেখা যাচ্ছে। আবার এখানে কে আছে, এই যে এখানে আছে হচ্ছে লাওস। আমি আপনাদেরকে বিগত ক্লাসগুলোতে পড়াইছিলাম খুব ডিটেলসে, এই ম্যাপ আরও কয়েকটা ম্যাপ দিয়ে পড়াইছিলাম আমি, সেখানে আপনাদেরকে পড়াইছিলাম। আপনারা এখন অস্বীকার করবেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে লাওস যোগ হচ্ছে কম্বোডিয়া, কম্বোডিয়া যোগ কি ভিয়েতনাম। আমি পড়াইছিলাম এই যে তিনটা কান্ট্রি, এই তিনটা কান্ট্রি একটা সময় এদেরকে আমরা কি নামে ডাকতাম? এই যে তিনটা কান্ট্রি, এই তিনটা কান্ট্রিকেই আমরা একটা সময় ডাকতাম হচ্ছে ফ্রেঞ্চ ইন্দো চায়না, ফ্রেঞ্চ ইন্দো চায়না। এই তিনটা কান্ট্রি একটা সময় কারো উপনিবেশ ছিল? ফ্রান্সের উপনিবেশ ছিল। এই তিনটা কান্ট্রি একটা সময় কার উপনিবেশ ছিল? ফ্রান্সের উপনিবেশ ছিল, ঠিক আছে। ওকে, তো এই তিনটা কান্ট্রি মধ্যেই আসলে যুদ্ধটা হয়েছিল। এই যে আমরা যে বলি যে ইন্দো চায়না, সেকেন্ড ইন্দো চায়না ওয়ার বা ফার্স্ট ইন্দো চায়না ওয়ার, এই যে প্রথম বা দ্বিতীয় ইন্দো চায়না ওয়ার, এটা কিন্তু এই অঞ্চলেই সংঘটিত হয়। এর মধ্যে হচ্ছে 1946 থেকে 54 প্রথম যুদ্ধ লাগে, আর 1955 থেকে 1975 দ্বিতীয় যুদ্ধ লাগে, ঠিক আছে। এবং এই যে যুদ্ধগুলোতে আসলে কে ছিল? রাশিয়া আর ইউএসএ, তারা হচ্ছে কি প্রক্সি যুদ্ধ করে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাপটা এখানে থাকুক, এটা পরে আপনারা দেখে নিন। এখানে ওই যে সবাই আছে এখানে, হ্যাঁ, এই যে আমার লাওস আছে, এই যে কম্বোডিয়া আছে, এই যে ভিয়েতনাম আছে, থাইল্যান্ড আছে, এই যে মায়ানমার। অর্থাৎ মায়ানমার এখানে মানে কি, এই যে এখানে কে আছে, এই যে দেখেন এটাকে, এই অল্প একটু আসছে, এটাকে বাংলাদেশ, ঠিক আছে, বুঝছি তো। এই যে এখানে কে আছে মনে আছে, এই যে ম্যাকাও। এই যে এখানে হংকং, হংকং মানে কি, ওই যে কুলুন পর্বত। এটা হচ্ছে কি, ওই যে ফরমোসা, ফরমোসা মানে কি তাইওয়ান। তাহলে এটা কে হবে? এটা ডেফিনেটলি কি চায়না। ওই যে আমরা দেখছিলাম চায়নার সাথে যে হংকং আর এই যে ম্যাকাও, ম্যাকাও, ঠিক আছে। এই যে ফিলিপাইন, এখানে আছে ম্যানিলা দ্বীপপুঞ্জ, ফিলিপাইন, এখানে আছে ফিলিপাইন দ্বীপপুঞ্জও আছে, ফিলিপাইন অ্যান্ড কি ম্যানিলা। এই দুইটা দ্বীপপুঞ্জ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে যে কোথায় অবস্থিত, ফিলিপাইন্স অবস্থিত, মনে আছে। তারপরে যে ইন্দোনেশিয়া, এই যে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া কার অধীনে ছিল? ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল? আমি পড়াইছি ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল? ডাচদের উপনিবেশ ছিল, ঠিক আছে। তাহলে এই যে এখানে এটাকে, এটা হচ্ছে মালয়েশিয়া, সবুজকালিতে যেটা আছে মালয়েশিয়া। এই পাশেও কে আছে? মালয়েশিয়া। এই যে সবুজকালি, সবুজকালি মালয়েশিয়া কাদের উপনিবেশ ছিল? ব্রিটিশদের উপনিবেশ ছিল। কিন্তু কে কখনো উপনিবেশ ছিল না? থাইল্যান্ড, থাইল্যান্ড। পুরো ম্যাপ তো মুখস্থ হয়ে গেল, আপনাদের কিছু হইল না। ওকে, মৌচৌধুরী, এত চমৎকার ক্লাস পেইড ব্যাচে পাওয়া যায় না, এই জন্যই কেউ আসে না। হ্যাঁ, এই জন্যই কেউ ক্লাস করে না। এই জন্য ভাবতেছি যে আর মানে এত কষ্ট করে ক্লাস ক্লাস নিব না আর কি। ওকে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার স্যাপার। আর মনে আছে এই যে এটা কি, এই যে এটা হচ্ছে ইন্দোনেশিয়া, কাদামাটি কালার ইন্দোনেশিয়া। দেখেন ইন্দোনেশিয়া কত বড়, ইন্দোনেশিয়া। এই যে ইন্দোনেশিয়া, এই যে এখানে জানি কে আছে বলেন তো, ওইটা কে মনে আছে? ইন্দোনেশিয়ার পাশে কে ওইটা? পড়াইছিলাম আপনাদের ক্লাসে, পড়াইছিলাম ঝটপট। ইন্দোনেশিয়ার পাশে ওইটা কে, তাড়াতাড়ি বলেন। কে পারবে দেখি? ইন্দোনেশিয়ার পাশে এই যে জায়গাটাকে, আমি বলছিলাম যে এরা হচ্ছে এবার প্রথম 2024 টি-20 পুরুষ যে বিশ্বকাপ হচ্ছে সেখানে প্রথমবারের জন্য তারা অংশগ্রহণ করছে। আমি বলছিলাম, এটার নাম বলছিলাম, আপনারা ভুলে গেছেন। পাপুয়া নিউ গিনি, পাপুয়া নিউ গিনি, পাপুয়া নিউ গিনি না পূর্ব তিমুর? বলেন, ভালো করে বলেন। না, আমি হতাশ হয়ে যাচ্ছি, আপনারা কেউ ক্লাস ক্লাস করেন না ঠিক মতো।
আচ্ছা, যারা পূর্ব তিমুর বলতেছেন, আচ্ছা একদম নিচে ভালো করে, হ্যাঁ, এই যে ফোন আছে না, যে যারা করতেছেন ক্লাস আর কি, জানি না কারা করতেছেন, যারাই করতেছেন তারা একটা কাজ করেন, এই যে ফোন আছে, ফোন, হ্যাঁ, এই ফোনটা একদম এইভাবে এইভাবে একদম ফোনের একদম নিচে তাকান, একদম নিচে, একটু কষ্ট হবে এবার তাকান, লাভ আপনারই। দেখেন আপনারা এই যে এখানে সবাই তো কাদামাটি কালার, কাদামাটি কালার পুরোটাই কি ইন্দোনেশিয়া, বাট এই যে এখানে হঠাৎ করে একটা কালার কি সাদা সাদা অ্যাশ কালার, ঠিক একই রকম একটা ঘটনা ঘটছে একটু নিচের দিকে। কোন জায়গায় চলেন দেখি, আমি মার করে দিচ্ছি আপনাদেরকে। দেখেন তো পাইছেন কিনা। আমি আরেকবার একটু দাগটা নিই, হ্যাঁ, দেখেন তো এই জায়গাটায় কাদামাটি কালার ছাড়া অ্যাশ কালারের কোনো জায়গা পান কিনা, পাইছেন? একটু কষ্ট হচ্ছে দেখতে, হ্যাঁ, বাট এইখানে এই যে এই ইন্দোনেশিয়ার ঠিক নিচে এই জায়গাটায় হচ্ছে আপনার কি পূর্ব তিমুর, যারা বলতেছেন পূর্ব তিমুর, পূর্ব তিমুর হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে, এইখানে আছে হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুর, পূর্ব তিমুর খুবই ছোট একটা জায়গা, ঠিক আছে, পূর্ব তিমুর খুবই ছোট একটা জায়গা, এই যে ইন্দোনেশিয়ার সাথে ঠিক লাগানো এই জায়গাটা, এই জায়গাটা আসলে ইন্দোনেশিয়ার, এটা আগে ইন্দোনেশিয়ারই অধীনে ছিল, ইন্দোনেশিয়া থেকে এটা 2003 সালে স্বাধীনতা লাভ করে, এবং এটাও কিন্তু বিসিএস আসা একটা প্রশ্ন যে পূর্ব তিমুর কত সালে স্বাধীনতা লাভ করে, বা পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল, এই প্রশ্নগুলো কিন্তু বিসিএস আসা প্রশ্ন। তো পূর্ব তিমুর কার অধীনে ছিল একটা সময়? ইন্দোনেশিয়ার অধীনে ছিল, স্বাধীনতা লাভ করে কত সালে? 2003 সালে। এবং এই ইন্দোনেশিয়া আবার কার অধীনে ছিল? ডাচদের। তাহলে ইন্দোনেশিয়া কার অধীনে ছিল? ডাচদের। পূর্ব তিমুর কার অধীনে ছিল? ইন্দোনেশিয়ার, ঠিক আছে, ওকে। আচ্ছা, না দেখতে পারলে সমস্যা নেই, এটা আমরা বিগত ক্লাসে তো পড়াইছি, বা আপনি একটু গুগল থেকেও দেখে নিন। যাই হোক, চলেন, আমরা অনেক কথাবার্তা বলছি, এবার আবার একটু গুগলে ফিরে যাই। গুগলের বর্তমান প্রধান নির্বাহী, দেখেন এটা কোথায় আসছে, ব্যাংকের সিনিয়র অফিসার, সেখানে আসছে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। গুগলের বর্তমান প্রধান নির্বাহীকে, গুগলের বর্তমান প্রধান নির্বাহী হচ্ছে সুন্দর পিচাই, ঠিক আছে, কে? সুন্দর পিচাই, আমরা সবাই জানি সুন্দর পিচাই হচ্ছে গুগলের বর্তমান নির্বাহী প্রধান, ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্নে যাই। সম্প্রতি ভারত গুগলকে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে? 37তম বিসিএস আসা প্রশ্ন, এটা হচ্ছে স্ট্রিট ভিউ, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রিট ভিউ। সম্প্রতি ভারত গুগলকে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে? স্ট্রিট ভিউ, ঠিক আছে, স্ট্রিট ভিউ। আচ্ছা, ওকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে বলেন তো, যে গুগল ড্রাইভ কি ধরনের স্টোরেজ? এটা দেখেন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 1 বছর আগের আসা প্রশ্ন। গুগল ড্রাইভ কি ধরনের স্টোরেজ? এটা হচ্ছে ক্লাউড স্টোরেজ, ঠিক আছে, এটা আমরা মোটামুটি সবাই জানি, গুগল ড্রাইভে আমরা অনেকে ইউজ করি, এটা ক্লাউড স্টোরেজ। নেক্সট প্রশ্ন কি আছে দেখেন, দ্য হেডকোয়ার্টার্স অফ গুগল ইজ লোকেটেড ইন, দেখেন গুগলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বলেন তো, গুগলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? গুগলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ঝটপট বলেন, গুগলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? গুগলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বলেন? মাউন্টেন ডিউ, মাউন্টেন ভিউ, মেনলো পার্ক, থামস আপ, বলেন। এখানে একটা পাশে লোগো দেওয়া আছে, মাউন্টেন ডিউ না মাউন্টেন ভিউ না মেনলো পার্ক না থামস আপ, বলেন। গুগলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত মনে আছে? গুগলের হেডকোয়ার্টারকে কি নামে ডাকছিলাম? গুগলের হেডকোয়ার্টারের নাম কি? গুগল প্লেক্স, গুগল প্লেক্স। গুগলের হেডকোয়ার্টারের নাম কি? গুগল প্লেক্স। গুগলের হেডকোয়ার্টারের নাম কি? গুগল প্লেক্স। আচ্ছা আচ্ছা, টপি আক্তার বলছেন ক্লাউড স্ট্রিট ভিউ, ভেরি গুড। প্রক্সিমা বলছেন মাউন্টেন ভিউ, ধনঞ্জয় বলছেন মাউন্টেন ডিউ, মানসুর আফরিন বলছেন মাউন্টেন ডিউ, কাকলি শিমু বলছেন মাউন্টেন ডিউ, টপি আক্তার বলছেন মেনলো পার্ক, সাফা বলছেন মাউন্টেন ডিউ। আচ্ছা, আর 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 কেউ কিছু বলবেন? যারা কখনো কমেন্ট করেন না তাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেন তো দেখি কারা আছেন এরকম। গুগলের হেডকোয়ার্টার, এটার নাম হচ্ছে গুগল প্লেক্স, ঠিক আছে, এবং এটা অবশ্যই আমরা বুঝতেই পারতেছি কোন দেশে অবস্থিত, এটা হচ্ছে ইউএসএ তে অবস্থিত, ঠিক আছে। যদি আপনাকে স্টেটের কথা বলে কোন স্টেট, তাহলে স্টেটের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া, ঠিক আছে,
মিম বলছেন মাউন্টেন ডিউ, মামুন বলছেন মেনলো পার্ক। ওকে, আচ্ছা। তো এখানে আমি একদিনই আপনাকে বলছি যে আমি জেনারেল নলেজের যে সাধারণ জ্ঞানের ক্লাস ছাড়াও আরও একটা জিনিস যেটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে থাকি, সেটা হচ্ছে সার্কাজম। এই জিনিসটা দিয়ে আমি শুধু শুধু ফাইজলামি করছি আপনাদের সাথে, ঠিক যেমনি আজকে আপনাদেরকে ক্লাসের শুরুতেই বলছি যে এক বন্ধু আরেক বন্ধুর পিঠ চুলকাইতে গিয়ে সেখান থেকে নাম আসছে ব্যাকরাব। তো গুগলের আগের নাম ছিল ব্যাকরাব, ওইটা আসলে ওইভাবে আসে না, এমনি আসছে, ফান করছি, মজা করছি। তো মাউন্টেন ডিউ এর লোগোটা এখানে দিছি ইচ্ছা করেই। এবং দেখেন ধুমায় সবাই মাউন্টেন ডিউ অ্যান্সার করছে, দেখেন না কারা কারা করছে। প্রক্সিমা ঠিক অ্যান্সার করছে, মানে ধনঞ্জয়, কি অবস্থা, এই মানসুরা, শিমু, হ্যাঁ, তারপর অনেকেই এরকম আরও কয়েকজন আছে, তারা হচ্ছে মাউন্টেন ডিউ অ্যান্সার করছে। বাট অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে মাউন্টেন ভিউ। মেনলো পার্ক এটা হচ্ছে আগে ছিল এইখানে, হ্যাঁ, এটা হচ্ছে এক্স, মানে আপনারও না আমারও না কারো এক্স না, গুগলের এক্স অফিস মেনলো পার্ক। আর থামস আপ তো ফাইজলামি করে দিয়েছি, এটা বুঝতেই পারতেছেন। থামস আপ আর মাউন্টেন ডিউ ফাইজলামি করে দিয়েছি, এটা আসলে কোনোভাবেই এগুলোর সাথে জড়িত না, ঠিক আছে? না, আজকে আর ভালো লাগতেছে না ক্লাস নিতে, হ্যাঁ, আমি আসলে খুব হতাশ, আপনারা কোনো রেসপন্স করেন না, হ্যাঁ। না, মাউন্টেন ডিউ আর খাবোই না। ওকে, যেই হোক, আজকে কেন জানি ফ্লো আসতেছে না। আমরা তাহলে আজকে 15টা প্রশ্ন করছি, আমরা কি এখানেই তাহলে আজকে এখানেই রাখি? হ্যাঁ, আমরা কি আর পড়বো বলেন তো, আমাকে একটু জানান, যে আমরা মনে হয় এখানেই তাহলে ইয়া করি, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ মামুন। মামুন খান, অননন নাকি? আচ্ছা, মামুন খান, এটাই বেটার, মামুন খান। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকে আমরা এ পর্যন্ত থাকি নাকি, যেহেতু আজকে আমরা কেউ ক্লাস করতে চাচ্ছি না, সবাই ঘুমাইতেছি। তো ঘুমাই থাকি, আমরা আবার পরে ইনশাল্লাহ ইয়া করব, যুক্ত হব নেক্সট কোনো ক্লাসে। অনন, আচ্ছা আচ্ছা, মামুন খান অনন, ভালো নাম, সুন্দর নাম। না রে দীপু, আজকে আর ভালো লাগতেছে না কেন জানি, পোলাপাইন কেউ নাই। আফরোজা আক্তার, টুম্পা, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ টুম্পা আপু। আচ্ছা, নেক্সট কি, সিন্স হোয়েন হ্যাজ গুগল স্টার্টেড নিউজ সার্ভিস ফর বাংলাদেশ? দেখেন জনতা ব্যাংকে আসা একটা প্রশ্ন যে সিন্স হোয়েন হ্যাজ গুগল স্টার্টেড নিউজ সার্ভিস ফর বাংলাদেশ। তো বাংলাদেশের জন্য গুগল আসলে এই নিউজ সার্ভিস কবে চালু করে? এটা হচ্ছে 2017 সালে, হ্যাঁ, এটা 2017 সালের ঘটনা, ঠিক আছে, 2017 সালের ঘটনা। তো এটা আসলে 9 সেপ্টেম্বর এই ঘটনাটা ঘটে। হুম, এটা 2018 বা 19 সালের একটা প্রশ্ন, ঠিক আছে, জনতা ব্যাংকে আসছে, এটা মনে হয় 2000, আচ্ছা এটা 2015 না 17, এটা একটু, আচ্ছা একটু আমাকে সময় দেন। কত কোশ্চেন, আল্লাহ, এত কোশ্চেন আজকে কেমনে পড়াবো? সিন্স হোয়েন হ্যাজ গুগল স্টার্টেড নিউজ সার্ভিস ফর বাংলাদেশ, এইটা একটু আপনারা অ্যান্সার করেন তো, আমি একটু চেক করি এটা কত সালের প্রশ্ন, মানে এটা আসলে আমাদের জন্য রিলিভেন্ট কি না এটা একটু জানা দরকার, কারণ এটা জনতা ব্যাংকে যখন আসছে এটা অনেক আগে আসছে মনে হয়। আপনারা একটু আমাকে এটা অ্যান্সার করেন। আচ্ছা, আমরা কি লাইভে কানেক্টেড আছি? হ্যাঁ মাহবুব, মেনলো পার্ক তো বললামই, এটা আগে ছিল আর কি। আচ্ছা, এটা আমি একটু চেক করি। মানে এটা একটু মনে হয় অবসলিট, প্রাচীন একটা প্রশ্ন, যেটা জনতা ব্যাংকে আসছিল, এখন এটা কত সালে আসছিল সেটা একটু জানা দরকার। আচ্ছা, হুম, ঠিক আছে। আচ্ছা, 2015 হবে, হ্যাঁ, ওইটাই আমার যেটা কনফিউশন ছিল, ওইটাই আমি তারিখটা ঠিক বলছি, 9 সেপ্টেম্বর 2015। 2017 অন্য একটা, গুগলের অন্য একটা সার্ভিস চালু হয়েছে 2017-তে, বাট এইটা 2015-তে, ঠিক আছে। গুগল অন্য একটা ল্যান্ডমার্ক বাংলাদেশের জন্য করে 2017 সালে, সেটা আমরা একটু পরেই দেখব, ঠিক আছে।
আচ্ছা, তো 2015 9 সেপ্টেম্বর, ঠিক আছে, মনে রাখবেন 9 সেপ্টেম্বর 2015। তো জনতা ব্যাংকে যে প্রশ্নটা আসছে আমি প্রশ্নটা চেক করলাম, জনতা ব্যাংকের প্রশ্নে তারিখ দেওয়া ছিল 9 সেপ্টেম্বর 2015 নাকি অমুক সেপ্টেম্বর 2015 না অমুক এপ্রিল 2015 এরকম ছিল। তো যেহেতু এটা অনেক আগের ঘটনা, সো আমাদের তারিখ মনে রাখার দরকার নাই, সো আমরা জাস্ট 2015 মনে রাখলেই হবে, ঠিক আছে। যদি ইনকেস এটা চলে আসে কখনো, তাহলে আমরা মনে রাখবো যে 2015, না আসার সম্ভাবনা বেশি, বাট যেহেতু প্রিভিয়াস ইয়ারে আসছে দ্যাটস ওয়াই এটা আমরা রাখছি এখানে। তারিখটা হচ্ছে 9 সেপ্টেম্বর। এখন এই 9 সেপ্টেম্বরে আবার বেশ কিছু ঘটনা আছে, সেগুলো আমরা চলেন একটু জানার চেষ্টা করি। দেখেন কি বলছে, দি এম্পায়ার অফ জাপান ফর্মালি সারেন্ডার্স টু চায়না। কত সালে? হ্যাঁ, কি বলছে দেখেন, জাপান সাম্রাজ্য মানে ফর্মালি কবে চায়নার কাছে সারেন্ডার করে। তো আমরা গত ক্লাসগুলোতে পড়ছি যে একটা ওয়ার আছে, সেটা হচ্ছে সিনো জাপানিজ ওয়ার, সিনো জাপানিজ ওয়ার, মনে আছে? এবং আমরা বলছিলাম এই যুদ্ধটাও দুইবার হয়েছিল, ঠিক আছে। আমরাও কিন্তু এটা গত বিভিন্ন ক্লাসে পড়াইছি, আমি অনেকগুলো যুদ্ধ পড়াইছি আপনাদেরকে, কোরিয়া ওয়ার পড়াইছি, থাইল্যান্ড ফ্রান্সের যুদ্ধ পড়াইছি, রাশিয়া জাপান যুদ্ধ পড়াইছি, চায়না জাপান যুদ্ধ পড়াইছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অনেক কথাবার্তা বলছি। তো এই সিনো জাপানিজ ওয়ার যখন আমি পড়াইছি তখন আপনাদেরকে বলছিলাম এটা দুইটা যুদ্ধ হয়, একটা হচ্ছে ফার্স্ট ওয়ার আর একটা হচ্ছে সেকেন্ড ওয়ার। আচ্ছা, যারা আজকে নতুন ক্লাস করতেছেন তাদের কাছে বিরক্ত লাগতে পারে, কিন্তু আমি এই ক্লাসগুলো এই জিনিসগুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসে ম্যাপ দিয়ে পড়াইছি, যেটা যারা আগে করে আসছে তারা হয়তো জানে, তো তারা হয়তো বলতে পারবে ভালো। তো আজকের ক্লাস যারা প্রথম করতেছেন মনে হচ্ছে যে মুখস্থ করতে হইতেছে, বাট মুখস্থ করার কিছু নাই, আপনার চোখের সামনে এমনি জিনিসগুলো ভাসতো যদি আপনি আগের ক্লাসগুলো করতেন, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে, হ্যাঁ মনির, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা মনির? আচ্ছা, সাইমন, ভেরি গুড সাইমন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কুদ্দুস আলী, আরে কুদ্দুস আলী কি অবস্থা? ঠিক আছে। তো সিনো জাপানিজ ওয়ারের কথা বলতেছিলাম, তো যেমনটা আমি বলতেছিলাম যে বিগত ক্লাসগুলো যারা একটু করেন নাই বা আজকে যারা প্রথম, তারা আগের ক্লাসগুলো একটু করেন, তাহলে বুঝবেন যে এই ঘটনা প্রেক্ষিতগুলো কিভাবে আসতেছে। এবং আমি সেই ক্লাসগুলোতে সুন্দর করে ম্যাপ দিয়ে বুঝিয়েছি, এমনভাবে বলছি, চেষ্টা করছি আর কি, যেটা আপনার কি চেষ্টা না, আমি শিওর যেটা আপনার এমনি মনে থাকবে। যদি আগের ক্লাসগুলো যারা করছে তারা বলতে পারবে, আর যারা করেন নাই তারা একটু দেখে আসেন। তো প্রথম ওয়ার এটা শুরু হয় হচ্ছে 1894 সালে এবং সেটা শেষ হয় হচ্ছে 1895 সালে, মানে খুব অল্প দিনের যুদ্ধ হয়। এবং এই যুদ্ধে কে জয়লাভ করে? এই যুদ্ধে জয়লাভ করে হচ্ছে জাপান, ঠিক আছে। দ্বিতীয় যে যুদ্ধ, সেই দ্বিতীয় যুদ্ধ শুরু হয় হচ্ছে 1937 সালে, এবং এটা আসলে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে মার্জ হয়ে যায়। এবং এখানে আসলে কি হয়, জাপান কি হেরে যায়, এখানে আসলে কে জিতে? ওই বলতে পারেন চায়না আসলে জয়লাভ করে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর কি, বিশ্বযুদ্ধ পর্যন্ত গিয়ে ওটা ঠেকে। তো আমরা একটা প্রশ্ন আপনাদেরকে সলভ করাইছিলাম, মানে আমি নিজে বলছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসলে আমরা মনে করি যে এটা হয়েছে জাপান আমেরিকা রাশিয়া মানে এদের মধ্যে, বা জাপান জার্মানি ইটালি ভার্সেস হচ্ছে ওই যে অক্ষশক্তি ভার্সেস মিত্র শক্তি এরকম। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা বড় প্রভাব কিন্তু এই যে চায়না, কারণ এই যে ফার্স্ট ওয়ার থেকে প্রথম চায়না জাপান যে যুদ্ধ, সেখান থেকে সেই রেস ধরে ধরে কিন্তু একদম কোথায় গিয়ে শেষ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট ওয়ার হয়েছে 94, সেটা আসলে শেষ হয় কবে? 95-তে। অর্থাৎ এই যে 1894 যে অপশনটা দিছে, এটা আসলে কিসের জন্য দিছে? এটা হচ্ছে ফার্স্ট ওয়ার, ঠিক আছে, ফার্স্ট ওয়ার বিটুইন কি, চায়না অ্যান্ড জাপান। 1937 কেন দিছি? 1937 দিছি হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ওয়ার হয় এই 1937-এ, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম মানে গোড়াপত্তন এইটার কারণেই হয়। 1945 কি হয়েছে? 1945, আচ্ছা দেখেন তো, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত সালে হারে? 1945-এ। তাহলে বলেন তো কত সালে সারেন্ডার হয়েছে? ওই যে একটু আগে বলছি চায়না জিতে গেছে 1945-এ। তাহলে চায়নার কাছে সে কবে অফিসিয়ালি সারেন্ডার করছে? 1945-এ, ঠিক আছে। ওকে। আর 1895 কেন বলছে? 1895 এখানে অপশন দিচ্ছে, ওই যে ফার্স্ট ওয়ার শেষ হয় হচ্ছে, ফার্স্ট ওয়ার শেষ হয়, ফার্স্ট ওয়ার এন্ড, ওয়ার এন্ড, ঠিক আছে। ওকে, বুঝতে পারছি। তাইলে এটা আসলে মানে জিনিসটা খুব সহজ, যে জাপান কবে চায়নার কাছে অফিসিয়ালি সারেন্ডার করে, এটার অ্যান্সার 1945। কেন? কারণ 1945 সালে তো জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় লাভ করে। এবং এই যে ঘটনাটা, এটা কোন কোন তারিখে? ওই যে একটু আগে আপনি পড়ে আসলেন, 9 সেপ্টেম্বর, 1945 সালের 9 সেপ্টেম্বর এই ঘটনাটা ঘটে। তো যেহেতু 9 সেপ্টেম্বর নিয়ে একটা প্রশ্ন আসছিল একটু আগে আমরা সলভ করতেছিলাম, তো ভালো আমি এই প্রশ্নটাও দিয়ে নেই। তাহলে আমার আসলে কি 9 সেপ্টেম্বরের অজুহাতে, 9 সেপ্টেম্বরের উসিলায় আমার একটা বিগেস্ট ইভেন্ট শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমাদের প্রশ্ন আসে যে ভারত যে পাকিস্তান কবে আসলে আত্মসমর্পণ করে, এই তারিখটা আসে না অনেক সময়, তো এইটাও আসতে পারে, ঠিক আছে। এই যে আন্তর্জাতিকে এটা আসতে পারে। ওকে, নেক্সট যে প্রশ্নটা, যে কিম সেকেন্ড সাং declares the establishment of the Democratic People's Republic of Korea. তো ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, এটার মানে হচ্ছে নর্থ কোরিয়া, ঠিক আছে।
ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, এটাকে আমরা কি বলি? এটাও কিন্তু একটা জানা, দেখেন কোশ্চেনের মধ্যেও কিন্তু একটা নলেজ আছে। সেটা কি? যে নর্থ কোরিয়ার নাম কি, অফিসিয়াল নাম কি? ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, ঠিক আছে? এইটার মানে কি? এইটার মানেই হচ্ছে নর্থ কোরিয়া। তো আসলে এই প্রশ্নটার বাংলা যদি আমি করি, এটা দাঁড়ায় হচ্ছে যে নর্থ কোরিয়া কত সালে আনুষ্ঠানিকভাবে তারা কি করে, ওই নিজেদের স্বাধীনতা ঘোষণা করে, বা নিজেদের মানে তারা নিজেদেরকে ডেমোক্রেটিক একটা স্টেট হিসেবে ঘোষণা করে, বা এই যে কিম দ্বিতীয় যে সাং আছে, সে কবে এই নর্থ কোরিয়ার এস্টাবলিশমেন্টটা ঘোষণা করে? নর্থ কোরিয়া বলে যে কেউ একজন আছে বা কোনো একটা দেশ আছে, এটা কবে ঘোষণা করে? এটার অ্যান্সার আমি আপনাদেরকে পড়াইছিলাম, যে কোরিয়া যুদ্ধের কথা আমি বলছিলাম, হ্যাঁ। বা 1945 সালে যখন কি হয়ে গেল, 1945 সালে যখন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়, তখন কি জাপান কিন্তু এই কোরিয়ার দখল ছেড়ে দেয়। তখন ওই যে 38তম অক্ষরেখা বরাবর কি হলো, 38তম অক্ষরেখা বরাবর একদিকে হচ্ছে নর্থ কোরিয়া আর একদিকে কি সাউথ কোরিয়া। এই যে নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং আর সাউথ কোরিয়ার রাজধানী সিওল, ঠিক আছে? ম্যাপে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই যে 38তম অক্ষরেখা বরাবর কি করা হয়েছে, 38তম অক্ষরেখা বরাবর কোরিয়াকে ভাগ করা হয়েছে নর্থ আর দক্ষিণে, ঠিক আছে? তো এই যে ঘটনাটা 38তম অক্ষরেখা বরাবর যে নর্থ কোরিয়া আর উত্তর কোরিয়া, যে নর্থ কোরিয়া আর দক্ষিণ কোরিয়া যে ভাগ হইলো, এটা আসলে কত সালের ঘটনা? এটা 1948 সালের ঘটনা। এবং কত তারিখে? ওই যে আবারও সেই 9 সেপ্টেম্বর, ঠিক আছে? তো তারিখ মনে রাখার দরকার নেই, খালি এটা মনে রাখলেই হবে। ওকে, তো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট কি আছে বলেন তো? তাজিকিস্তান ডিক্লেয়ার্স ইন্ডিপেন্ডেন্স ফ্রম। আচ্ছা, একটু বুদ্ধি করে বলেন তো আমাকে, এই যে আমি যে প্রশ্নগুলো পড়াইতেছি, আপনার কি মনে হয় যে তাজিকিস্তান, এই যে তাজিকিস্তান স্বাধীনতা কত তারিখে অর্জন করছে? কি মনে হয় বলেন? তাজিকিস্তান কত তারিখে স্বাধীনতা ঘোষণা করছে বলেন তো? তারা কোন একটা গোষ্ঠীর সাথে যুক্ত ছিল, তারা নিজেদেরকে স্বাধীন হিসেবে কত তারিখে আনুষ্ঠানিকভাবে নিজেদেরকে প্রকাশ করছে? বলেন, বুদ্ধি করে বলেন, কি অ্যান্সার হইতে পারে? তাজিকিস্তান কত তারিখে নিজেদেরকে স্বাধীন ঘোষণা করছে বলেন? এখানে প্রশ্নটা হচ্ছে যে কাদের থেকে স্বাধীনতা ঘোষণা করে? এটার অ্যান্সার হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে? এটার অ্যান্সার কি? সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান কি রাশিয়া, ঠিক আছে? আরে জোস 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 জোস, ঝুমু বলছে 9 সেপ্টেম্বর, ভেরি গুড। একটু বুদ্ধি করে যদি আপনি প্রশ্নটা পড়েন, আমি কিন্তু সব ওই যে যে ইভেন্টফুল যে ঘটনাগুলো আছে আমি নিয়ে আসছি এক জায়গায়। তাজিকিস্তান তাহলে কি হবে? তাজিকিস্তান কি 9 সেপ্টেম্বরেই কি করছে? তারা হচ্ছে স্বাধীনতা ঘোষণা করছে। আমি আবারও বলতেছি, তাজিকিস্তান কত তারিখে স্বাধীনতা ঘোষণা করে এইটা আমার জানার দরকার নাই, যেহেতু 9 সেপ্টেম্বর ওয়ালা একটা কাহিনী চলে আসছে, তো 9 সেপ্টেম্বরের সাথে যা যা রিলেটেড ওগুলো আমি নিয়ে আসতেছি। আপনার মেইন ইস্যু হচ্ছে তাজিকিস্তান কোথা থেকে নিজেকে স্বাধীন ঘোষণা করে। অর্থাৎ তাজিকিস্তান কিন্তু এই যে ইউএসএসআর এর সাথে জড়িত ছিল, অর্থাৎ রাশিয়ার সাথে জড়িত ছিল, সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত ছিল। আমরা বিগত ক্লাসে একটা চাকরির পরীক্ষার প্রশ্ন সলভ করছিলাম যে সোভিয়েত ইউনিয়ন কত সালে ভাঙে, আপনারা সবাই অ্যান্সার করছিলেন যে 1991 সালে। আমরা আরেকটা প্রশ্ন আপনাদেরকে সলভ করেছিলাম, একটা চাকরির পরীক্ষার একটা প্রশ্ন সলভ করেছিলাম যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টা আলাদা রাষ্ট্র হয়, আপনারা অ্যান্সার করছিলেন 15টা রাষ্ট্র। তো যেই প্রশ্নগুলো আসছে সবসময় যে ওইটাই আসবে তা নাও হইতে পারে। আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে নিচের কোনটি ইউএসএসআর এর সাথে জড়িত ছিল, বা নিচের কোনটি সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ওখানে ভারত, পাকিস্তান, চায়না অনেক কিছু থাকলো, সাথে কি থাকলো? তাজিকিস্তান। এই প্রশ্নটা সলভ করার উদ্দেশ্যই হচ্ছে 9 সেপ্টেম্বর পড়ানো না, এই প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে 9 সেপ্টেম্বরের অজুহাত দিয়ে আমি একটা ইভেন্টফুল ঘটনা নিয়ে আসছি যে তাজিকিস্তান আসলে কত তারিখে স্বাধীনতা লাভ করে, এবং মানে কার থেকে স্বাধীনতা লাভ করে? সোভিয়েত ইউনিয়ন থেকে। ক্লিয়ার? বুঝতে পারছি? তো আমরা বিগত ক্লাসে আরো দুইটা দেশের নাম পড়ছিলাম, সেটা হচ্ছে আপনাদের মনে আছে কিনা, রিসেন্টলি এদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে। এই যেখানে আছে আর্মেনিয়া, এখানে আছে হচ্ছে আজারবাইজান। আমরা একটা চাকরির পরীক্ষার প্রশ্ন সলভ করছিলাম, সেটা হচ্ছে যে সম্প্রতি কোন দেশ আজারবাইজানকে 4টি গ্রাম হস্তান্তর করছে? আর্মেনিয়া। এটা কয়েকদিন আগের ঘটনা, যে আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে কি হয়েছে, তাদের মধ্যে যে নাগোর্নো কারাবাখ নিয়ে যে ঝামেলা, সেই ঝামেলা অনেকদিন ধরেই তো চলতেছে। তো কিছুদিন আগে আর্মেনিয়া কি করছে, 4টা গ্রাম নিয়ে তাদের মধ্যে যে ডিসপুট ছিল, তারা আজারবাইজানকে শান্তি শান্তি করে সুন্দর করে তারা দিয়ে দিছে 4টা গ্রাম। এটা কিন্তু কিছুদিন আগে একটা পরীক্ষায় আসছিল। কিছুদিন আগে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই যে ইরানের রাজধানী তেহরান আমরা জানি, তো ইরানের একটা জায়গা আছে, যে জায়গা হচ্ছে তাবরিজ বনাঞ্চল যেটাকে বলে। তো এইখানে ওই যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আসলে একটা বাঁধ উন্মোচন করতে যায়। এই যে আজারবাইজান, এই আজারবাইজান সীমান্তে একটা বাঁধ উন্মোচন করতে গিয়ে হেলিকপ্টারে নিহত হয়, এটাও আমরা পড়ছিলাম। তো সেই সময় কিন্তু আমরা কি পড়ছিলাম, এই ইরানের যখন ম্যাপটা দেখছিলাম, তখন আমরা দেখছিলাম যে ইরানের ঠিক উপরে আছে তুর্কমেনিস্তান, ওইদিকে আছে তাজিকিস্তান। আমরা যদি আরো দেখি,
আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম যে আর্মেনিয়া আজারবাইজান এরাও কিন্তু আগে কার সাথে যুক্ত ছিল, ওই যে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত ছিল। আপনারা যে চাকরির পরীক্ষার প্রশ্নটা পাইছেন যে ইউএসএসআর বা রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টা রাষ্ট্র হয়েছে, 15টা। এর মধ্যে তাহলে আজকে দিয়ে কয়টা শিখছেন, এই 15টার মধ্যে 3টা শিখছেন এবং 3টার মানচিত্র জানা হয়ে গেছে। এই যে এখানে পাকিস্তান, বাংলাদেশ কোথায় আছে তা তো জানেন, পাকিস্তান আফগানিস্তান, তার ঠিক পাশে কি ইরান, ইরানের ঠিক উপরে কে আছে, আজারবাইজান আর্মেনিয়া। এই দুইটা কে ছিল, এই 15টার মধ্যে হচ্ছে এই দুইটাও ছিল। এখন আপনারা জানতেছেন কি তাজিকিস্তান নামেও একটা দেশ আছে। ওই তাজিকিস্তান, এই যে দেখেন বাংলাদেশ, ভুটান একটু আগেও আমরা দেখছি, এই যে নেপাল, ইন্ডিয়া একটু আগে একটা ম্যাপে দেখছেন, ঠিক ঠিক উপরে এই যে এখানে কে আছে, পাশে পাকিস্তান, আফগানিস্তান, আর এই যে এখানে কে আছে, এই যে তাজিকিস্তান, এই যে তাজিকিস্তান। ঠিক আছে, আপনারা যদি এই ম্যাপে দেখেন সব কিছু আছে, ওই যে নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান, ঠিক আছে, এই যে তাইওয়ান, ফরমোসা সবই আছে। অর্থাৎ নতুন করে কোনো ম্যাপ শিখতে হচ্ছে না। নিচে দেখেন কে আছে, নিচে আছে এই যে লাওস, এই যে ভিয়েতনাম, আর এখানে আরেকটু নিচে আছে কম্বোডিয়া, মানে কি ফ্রেঞ্চ ইন্দো চায়না। আপনি যদি এই ম্যাপটা দেখেন, এইবার দেখেন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি আছে, ইন্ডিয়া, এই যে এখানে আছে নেপাল, ঠিক আছে, এই যে পাকিস্তান, এই যে আফগানিস্তান, এই দুইজনের মাঝখানে যে লাল যে লাইন, এইটাকে আমরা বলি হচ্ছে ডুরান্ড লাইন। এটাও গত ক্লাসেরই একটা স্লাইড। ঠিক এই পাকিস্তান আফগানিস্তানের ঠিক উপরে এই যে জায়গাটা, এই জায়গাটা কে, এটাই হইল তাজিকিস্তান। এবং এই তাজিকিস্তান কি, ওই 15টা দেশের মধ্যে আরেকটা দেশ, যেটা 1991 সালে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে আসে এবং নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে। এবং সেই ঘোষণাটা কবে হয়েছিল, ওই 9 সেপ্টেম্বরেই হয়েছিল। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তাহলে এই যে দেখেন ইরান, হ্যাঁ এই যে ইরান, তো মুখস্থ করার কিছু নাই, জাস্ট আপনি ভালোভাবে ম্যাপগুলো একটু বারবার দেখে গেলে এমনি মাথায় ঢুকে যাবে এগুলা। ওকে, তাহলে লাস্ট কোশ্চেনে আমরা চলে আসছি। তাজিকিস্তান ডিক্লেয়ার্স ইন্ডিপেন্ডেন্স, এই যে দেখেন এখানে লিখেই দিছি, হ্যাঁ 9 সেপ্টেম্বর কথা লিখেই দিছি, এখানে আর কনফিউশন নাই, 9 সেপ্টেম্বরের কথা লিখে দিছি, এই যে 9 সেপ্টেম্বর। তো তাজিকিস্তান আসলে স্বাধীনতা ঘোষণা করে সোভিয়েত ইউনিয়ন থেকে, এটা কত সালে একটু আগেই বলছি, 1991 সালে। ঠিক আছে, 1991 সালে। ওকে, বুঝছি। কি অবস্থা সবার বলেন? না আজকে সব ঘুমাইতেছে। দ্য রিপাবলিক, ওটা পড়াইছিলাম, রাব্বানি বাবু নাকি কে, হ্যাঁ বাবু, ওই যে একজন অ্যান্সারও দিয়ে দিস। যাই হোক, আমি খুবই হতাশাগ্রস্ত হইলাম আজকে, আপনারা সব ঘুমাচ্ছেন এই আর কি। তো যাই হোক, যারা আজকে ক্লাস করছেন প্রথম বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ, যে যে যতবারই, বা আজকে যারা 22তম ক্লাস করতেছেন, সবাইকে আমি বলবো যে নেক্সট ক্লাস থেকে আবার একটু করেন, রেগুলার হয়েন, চেষ্টা করেন আর কি রেগুলার হওয়ার। এই আর কি। আর আমাদের হচ্ছে ক্লাস হচ্ছে যে মুত্তাসিন পাহলভি স্যার, অথবা আমার যে ইয়াটা আছে ওইটাও একটু দেখেন, এইটা আপনারা ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই আমাদের যে পেজ থেকে এখন লাইভ দেখতেছেন, অর্থাৎ মুত্তাসিন পাহলভি স্যারের যে পেজ থেকে লাইভ দেখতেছেন, অথবা ফাতিন স্যার জিকে স্পেশাল, এটা লিখে সার্চ দিলেও অবশ্যই ওখানে লাইক বা ফলো দিয়ে অ্যাক্টিভ থাকেন। এই দুইটা জায়গায় আমি হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসটা মিস করলাম, আচ্ছা, ভেরি গুড। তো এই কারণেই আসলে মাঝে মধ্যে মোটিভেশন হারায় যায় আর কি। তো ভাবতেছি রিথিঙ্ক করতে হবে আর কি, চিন্তা করতে হবে আপনাদের আর ক্লাস নিব কিনা। আপনারা কেউ ক্লাস করেন না, হ্যাঁ, খুবই খারাপ। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তো দুঃখ ভারাক্রান্ত হতাশাগ্রস্ত মন নিয়ে আজকে ফিরে যেতে হচ্ছে। গত ক্লাসেও দেখলাম যে প্রচুর লোকজন ছিল এবং অনেকে পার্টিসিপেট করছিলেন। গত ক্লাসটা মনে হয় দেখলাম প্রায় 150কে মানুষ দেখছে। 150কে মানে বুঝেন, 1,50,000, বিশাল ব্যাপার। আজকে পোলাবাইনি নেই, কই গেল সব? আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ টোপি আক্তার, সব সময় আছি, থাকবো ইনশাল্লাহ, ভেরি গুড। তো চেষ্টা করেন যে আরও লোকজন নিয়ে থাকার, তাহলে যেটা হবে যে ওই অনেকে আর কি পার্টিসিপেট করে। মানে ধরেন আপনি নিজে চিন্তা করেন না যে আপনি কোনো একটা ক্লাসরুমে গেছেন, আপনার সামনে 20টা ছেলে মেয়ে বসে আছে এবং আপনি পড়ায় যাচ্ছেন, তারা কোনো কথা বলতেছে না, করে থাকা আছে, হইলেও কিছু। তো তো এই আর কি। ঠিক আছে। তো তাহমিনা তানিয়া, নেক্সট ক্লাস চেষ্টা করব যে আচ্ছা, নেক্সট ক্লাস চেষ্টা করব খুব তাড়াতাড়ি নেওয়ার, চেষ্টা করব কালকে নেওয়ার। তো কালকে যদি না পারি তাহলে ইয়া করব আর কি,
এই আর কি। না আসলে ক্লাস ক্লাস আপনারা না করলে তখন তো একটু ডিমোটিভেটেড হয়ে যাই, এই আর কি। ঠিক আছে, আপনারা রেগুলার ক্লাস করেন। আজকে কার খেলা? আজকে পাকিস্তানের খেলা। ও আচ্ছা, বাংলাদেশে তো আবার অনেক পাকিস্তান ফ্যান আছে, হ্যাঁ হইতে পারে, খেলাধুলার মৌসুম চলতেছে আর কি। তবে আসলে এটা আপনাদেরকে রাখতে হবে যে আসলে সময়ের তো একটা ব্যাপার আছে না, যে কখন আমি খেলাকে প্রায়োরিটি দিব, কখন নিজের পড়াশোনাকে প্রায়োরিটি দিব। আপনি চিন্তা করেন যে আজ থেকে 2-3 বছর পর, মানে আজ থেকে 1 বছরের মধ্যে আপনার একটা চাকরি হয়ে গেলে তবে সারা জীবন তো আপনি খেলা দেখতে পারবেনই। বাট 30 বছর পরে কি আপনি আর চাকরি পরীক্ষা দিতে পারবেন? না। আর দিন যত যাচ্ছে কম্পিটিশন বাড়তেছে। সো বিভিন্ন ধরনের ইস্যু অ্যারাইজ হচ্ছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কমে আসতেছে। সো যত তাড়াতাড়ি পারবেন আহ, ঢুকে যাওয়ার চেষ্টা করবেন। আর আমি তো সবাইকে বলি যে যারা একদম ফ্রেশ গ্রাজুয়েট তাদেরকেও বলি যে মানে খুব ভালো হয় যে প্রথম চাকরিতেই যেন একটা বাজিমাত করে ফেলা যায়। যদি সেটা নাও হয়, নিম্নে পক্ষে নিদেন পক্ষে যেন প্রথম দ্বিতীয় বা তৃতীয় চাকরি পরীক্ষাটাতেই যেন একটা চাকরি হয়ে যায়। মানে কে এত দিন ধরে লেগে থাকবে, কে এতদিন ধরে একই পড়া পড়বে, বিরক্ত লাগে না? তো চেষ্টা করবেন তাড়াতাড়ি করতে। আর মানে এখানে তো নিজেরও একটা খারাপ লাগার কথা যে মানে নিজেকেও তো নিজের অথর্ব লাগার কথা যে আমি একই পড়া কতদিন পড়তেছি তাও হচ্ছে না। সো একদম ফাইট ওইভাবে দিবেন, হ্যাঁ ওইভাবে ফাইট দিবেন যেন আর কি ঠিকঠাক মতো আর কি মানে অল্প পড়ে এবং অল্প দিনেই একটা চাকরি পাওয়া যায়। ঠিক আছে, আমি জানাই দিব যে নেক্সট ক্লাসটা কবে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমাদের এই যে এইখানে একটু নজর রাখতে পারেন। আর আমাদের মোত্তাসিম পাহলভী স্যার তার পেজেও একটু খেয়াল রাখতে পারেন। ঠিক আছে, ক্লাস নিলে এই সময় আসবো, 7:30টার সময় ইনশাল্লাহ আসবো। আর যেহেতু আমারও থাকে, বিভিন্ন কমিটমেন্ট থাকে, দ্যাটস ওয়াই আসলে ফিক্স করে বলা আসলে একটু ডিফিকাল্ট। সো মানে নর্মালি আজকে যেমন নিছি এটা আগে থেকে বলা ছিল, বা আজকে মনে হয় আমরা পোস্ট দেই নাই, এটা একটু ভুল হয়ে গেছে। তো আমি চেষ্টা করবো যে কালকে যদি এরকম ক্লাস নেওয়ার থাকে, সুযোগ হয়ে যায়, যে যদি কাজকর্ম শেষে ফ্রি হয়ে যায়, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আগে আগেই সেটা জানিয়ে দিব। আমার এইখানে একটু নজর রাখেন, হ্যাঁ এখানে আমি জানিয়ে দিব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ মামুন। আপনি মনে হয় আজকে প্রথম আসছিলেন। শিরিন ইসলাম, গ্রামে নেট ভালো পাওয়া যায় না, সরি ফর দ্যাট। আপনি এরপরও ক্লাসে থাকেন, থ্যাংক ইউ। সাফা, প্রচুর বিরক্ত লাগে, আমি জানি না সে কিসের কথা বলতেছে। নেক্সট ক্লাস কবে আখি আফরোজ জানিয়ে দিব, এখানে কানেক্টেড থাকতে পারেন, হ্যাঁ। চেষ্টা করবো রাব্বানি বাবু কালকে নেওয়ার চেষ্টা করব, কালকে নিব ইনশাল্লাহ, বাট আমি কনফার্ম করবো আর কি, হ্যাঁ। ঈদের আগে কয়দিন ক্লাস হবে? ঈদের আগে কয়দিন ক্লাস হবে? আরে আপনারা তো ক্লাসই করেন না, ঈদের দিন আর কি ক্লাস করবেন? এটা একটা ভালো কথা বলছেন, থ্যাংক ইউ মিম, থ্যাংক ইউ মৌ চৌধুরী। ওকে, ঠিক আছে।